আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম আছি তোমাদের সাথে। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়টি, মহামূল্যবান একটা অধ্যায়, মহা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স, কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই আমি চাইবো প্রত্যেকটা আইসিটির ছাত্রছাত্রী যারা আছো, মানে এইচএসসি 26 বেচ এবং 27 বেচ, একই সাথে 25 বেচে যারা রেজাল্ট খারাপ করেছো, তোমরাও একটু কষ্ট করে যুক্ত হয়ে যাও আজকে আমার সাথে। খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা চমৎকার একটা ক্লাস নিব। আমরা আজকে চেষ্টা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটাতে যেন যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারো। আর যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরের যে ঝামেলা, যে পেচ লাগে তোমাদের, তাই না? অনেক কি প্রবলেম হয়, যেমন তুমি হঠাৎ করে বললো যে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করো, তুমি কনফিউজড হয়ে যাও কোন নিয়মে যেন ডেসিমালে কনভার্ট করেছিলাম। তো সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই প্রবলেমগুলো সর্ট আউট করার চেষ্টা করব। সো আমি চাইবো যে যত বেশি সংখ্যক ছাত্রছাত্রী তোমরা যুক্ত হবে ততই তোমাদের জন্য মঙ্গল। তো আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব যে কিছু শিক্ষার্থী তোমরা ভর্তি হয়ে যাও, কিছু শিক্ষার্থী তোমরা যুক্ত হয়ে যাও ক্লাসের সাথে। এখানে আরো কিছু শিক্ষার্থী আসুক, আমরা অপেক্ষা করি, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা অপেক্ষা করছি, তোমরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। যারা শিক্ষার্থীরা আছো তোমরা যুক্ত হয়ে যাও এবং ক্লাসটি তোমার যে বন্ধু বান্ধবের আইসিটি তৃতীয় অধ্যায়টি নিয়ে সমস্যা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিতে পারো। তৃতীয় অধ্যায়টি নিয়ে যাদের সমস্যা আছে তোমরা ক্লাসটিতে জয়েন করো, আর যে ফ্রেন্ডদের এই অধ্যায়টি নিয়ে সমস্যায় আছে তাদেরকে শেয়ার করে দাও, ঠিক আছে? যাদের প্রবলেম আছে তারা শেয়ার করে দাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি জুলি যুক্ত হয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ আজকে আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যাদের আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে দুর্বলতা আছে, রূপান্তর নিয়ে প্রবলেম আছে, তাদের সাথে একটু শেয়ার করে দাও ক্লাসটা, ঠিক আছে? আমরা একদম তৃতীয় অধ্যায়ের চুলচেরা বিশ্লেষণ করব, ওকে? কারণ খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তাই না? কারণ এটা থেকে তোমাকে মাস্ট আনসার করতে হবে। এই অধ্যায়টাই খারাপ করলে আলটিমেটলি যে আইসিটির আলটিমেট রেজাল্ট সেটা খারাপ হয়ে যায়। আমরা দেখেছি যে 25 ব্যাচে কি একটা ফলাফল তারা করেছে, তাই না? অনেকেই আইসিটিতে ফেল করেছে। তো এই ফেল করাটা আটকানো হচ্ছে আমাদের এখানে প্রধান লক্ষ্য। শুধু ফেল করা আটকানো না, আমরা চেষ্টা করব যে তোমরা যেন একটা ভালো ফলাফল করতে পারো, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। অবশ্যই ভালো ফলাফল বলতে অবশ্যই 80+ মার্কস, তাই না? 80+ মার্কস কিভাবে থাকে আমরা সেটাই দেখার চেষ্টা করব। হ্যাঁ, সবার সাথে ক্লাসটা শেয়ার করে দাও, আমরা ধীরে ধীরে ক্লাসের দিকে অগ্রসর হই। দেখো, আমরা জানি এই চ্যাপ্টার 3 এটা মেইনলি তোমার দুইটা অংশে বিভক্ত, ঠিক আছে? তোমার চ্যাপ্টার 3টা দুইটা অংশে বিভক্ত। দেখো, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে এই পার্টটা থেকে একটা সৃজনশীল আসবে যেটাতে তোমার 10 মার্কস থাকবে, তাই না? 10 মার্কস থাকে এই অংশটাতে, তোমার 10 মার্কস থাকবে, 10 মার্ক। এই 10 মার্ক তোমার মিস হবে না। তুমি আজকে ক্লাসটা করো, এই 10 মার্ক তোমার মিস হবে না, সেটা আমি প্রতিজ্ঞা করছি তোমাদের সাথে। এই 10 মার্ক তোমরা অবশ্যই পাবে। এখন দেখো, ডিজিটাল ডিভাইস আরেকটা পার্ট আছে। এই পার্টটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই পার্টটা থেকেও কত ভালোভাবে আনসার করা যায় সেটা আমরা পরবর্তীতে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে দেখবো, খুব সহজভাবে শিখবো, ঠিক আছে? যে জিনিসটা তোমাদের কঠিন লাগে সেটা আমরা সহজভাবে শেখানোর চেষ্টা করব। সেম ভাবে দেখো, এই 10 মার্ক তোমার কাছে পানির মতো সহজ মনে হবে, ঠিক আছে? পানির মতো সহজ মনে হবে। আচ্ছা আচ্ছা জুলি, কি বলছো যে তোমার বিডে সমস্যা? আচ্ছা, ভিডিওতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? আমাদের এন্ড থেকে ভিডিও ঠিক আছে, ঠিক আছে? তোমার নেটওয়ার্কটা একটু চেক করে নিবা। আমরা ক্লাসে একটু মনোনিবেশ করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই চ্যাপ্টার 3তে আমি বলেছি আমাদের দুইটা পার্ট আছে। একটা সংখ্যা পদ্ধতি, এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে এবং এই সৃজনশীল থেকে তুমি 10 মার্ক অবশ্যই পাবা, আজকের ক্লাস করে অবশ্যই পাবা। দেখো, এখানেও কিন্তু 10 মার্ক থাকবে। এই 20 মার্ক এই চ্যাপ্টার 3 থেকে 20 মার্ক 100% থাকবে। সো এটা আমাকে ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 4 আছে, ওইখানে HTML আছে, চ্যাপ্টার 5 আছে, সি প্রোগ্রাম আছে, এগুলো কঠিন। কম্পারেটিভলি আমার এই চ্যাপ্টারটা সহজ, তাই না? এই চ্যাপ্টারটা আমার খুবই সহজ। সো এটাকে আমাকে ফোকাস করতে হবে কিভাবে এখানে তুমি 10 মার্ক অ্যাভেল করবা। দেখো, কেন তৃতীয় অধ্যায়টি পানির মতো সহজ? কারণ তুমি জানবা প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেটা আমি আজকে দেখিয়ে দিব। এখন তুমি যদি জানো যে প্রশ্ন কোত্থেকে আসতেছে, কোন প্যাটার্নে প্রশ্ন আসতেছে, তাহলে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে পারবা না? বলো, জাস্ট শুধু প্র্যাকটিস করতে হবে তোমাকে, তাই না? কোথা থেকে প্রশ্ন আসবে? দেখো, প্রশ্ন কোত্থেকে আসে দেখো তো। এই যে সংখ্যা পদ্ধতির
এই যে পার্ট 1 যেটা আমরা তৃতীয় অধ্যায়ের পার্ট 1 এই যে সংখ্যা পদ্ধতি, এখানে তোমার এই গ এবং ঘ এগুলোর এই যে প্যাটার্ন গুলো আমি লিখে দিয়েছি, এই প্যাটার্নের বাইরে থেকে প্রশ্ন আসার সুযোগই নাই। এটা মানেই সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির কোনো সিস্টেম ছাড়া এখানে প্রশ্নই হবে না। খেয়াল করো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর অবশ্যই আসবে গ নম্বর প্রশ্নের জন্য, বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপর বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। হ্যাঁ, ফর এক্সাম্পল তোমার দুইটা বাইনারি সংখ্যা দিয়ে রাখছে, দিয়ে দুইটা বাইনারি সংখ্যা দিয়ে বললো যে সংখ্যা দুইটার যোগফল কত, তুমি খুব সুন্দর করে বের করতে পারবা। বা দুইটা ডেসিমাল সংখ্যা দেওয়া, বললো যে সংখ্যাগুলোর বাইনারিতে যোগ বের করো। তখন আমরা যখন প্র্যাকটিস করব, আমরা ডেসিমালকে যখন বাইনারিতে নিতে শিখবো, দেন বাইনারি থেকে তো আমরা ইজিতে বাইনারি যোগ করে ফেলতে পারবো। সো আমরা যদি জানি যে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো কিভাবে করতে হয়, তাহলে আমরা যোগ বিয়োগ এমনিতেই পারবো। হ্যাঁ, বাইনারি যোগ আমরা অবশ্যই শিখবো। এবং দেখো, ঘোড়ার গতে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই দুইয়ের পরিপূরকের সাহায্যে, এই দুইয়ের পরিপূরকের সাহায্যে কথাটা বলবে। অনেক কোশ্চেনে এই কথাটা বলে, অনেক কোশ্চেনে বলা থাকবে যোগের মাধ্যমে বিয়োগ করো। অনেক সময় বিয়োগ কথাটা থাকে না, বলে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তাহলে দুইটা সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্য বের করা, অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দুইটা সংখ্যার পার্থক্য বের করা, এই ধরনের প্রশ্ন তোমার ঘোড়ার ঘতে আসবে অবশ্যই। এই টাইপের প্রশ্নই বেশিরভাগ আসে। আমরা প্রশ্ন বিশ্লেষণ করব, এটা পরবর্তীতে আমরা দেখব কিভাবে এই প্রশ্নগুলাই আসে বারবার। তারপরে দেখো যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করে, ওই যে যেটা বললাম যোগ বিয়োগ, বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বললে একটা অক্টাল সংখ্যা দিল, একটা হেক্সাডেসিমাল দিল, দিয়ে বললো যে সংখ্যা দুইটাকে ডেসিমালে কনভার্ট করো বা সংখ্যা দুইটার যোগ বের করো, সংখ্যা দুইটার যোগফল নির্ণয় করো। এখন অক্টাল আর হেক্সাডেসিমালকে তো একসাথে যোগ করা যাবে না, তাহলে আমরা কি করবো, একটা কমন সংখ্যা পদ্ধতি নিয়ে যাব। অক্টালকে আমরা ডেসিমাল করবো বা দশমিক করবো, হেক্সাকেও আমরা ডেসিমাল বা দশমিক করবো, পরে দুইটা যোগ করে দিলেই কিন্তু আমার এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, ঘ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এই দুই প্যাটার্নের প্রশ্ন আমার এই চ্যাপ্টার 3 এর পার্ট 1 থেকে আসবে। তাহলে এখন আমরা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করব, সো সেই পড়াশোনাতে আমরা চলে যাই। ঠিক আছে, সেই পড়াশোনাতে আমরা চলে যাই। চলো দেখো, প্রথমেই তোমার এই সংখ্যা পদ্ধতির রূপান্তরে প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ওকে, এখানে আমরা এমসিকিউর জন্য প্রশ্ন পড়বো, এমসিকিউ পড়বো প্লাস আমাদের বেসিক ক্লিয়ার করব, এমসিকিউ প্লাস বেসিক। ওকে, এখানে আমাদের এমসিকিউ প্লাস বেসিক ক্লিয়ার হবে। আমরা শুরু করি, ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ক্লাসটা শুরু করছি, একদম মেইন অংশ শুরু করছি। দেখো, তাহলে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। কয় প্রকার বলো? সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? যার কোনো স্থানীয় মান নেই। যেমন ধরো আমি 121 সংখ্যাটা লিখলাম, আমি তো জানি যে 1 হচ্ছে একক স্থানীয় মান, এটার একক, 2 হচ্ছে দশক, একইভাবে তোমার এই 3 হচ্ছে শতক, তাই না? 3 কি? 3 হচ্ছে আমার শতক। তাহলে একক দশক শতক আছে এটার, মানে এই সংখ্যা, এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একক দশক শতক নাই, কিন্তু দেখো এই পজিশনাল সংখ্যা পদ্ধতির একক দশক শতক আছে। তাহলে দেখি নন পজিশনাল সংখ্যা কোনগুলা, যেটার কোনো স্থানীয় মান নাই। এটা হচ্ছে ট্যালি সংখ্যা। তোমরা উৎপাদকে মানে বিভিন্ন উপাত্ত, তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে গেলে আমাদের কাছে আপডেট থাকে, এরকম ট্যালি সংখ্যা আমরা ব্যবহার করি, তাই না? এই ধরনের ট্যালি, দেখো এই ট্যালি সংখ্যার কোনো একক দশক শতক স্থানীয় মান আছে? নাই। তারপরে দেখো প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা, এইগুলা সংখ্যাগুলো বলতে আসলে বিভিন্ন চিহ্নকে বোঝায়, এরকম বিভিন্ন চিহ্ন দিয়ে আগে সংখ্যা বোঝাতো। ফর এক্সাম্পল রোমান সংখ্যা, এগুলো এমসিকিউর জন্য তোমার লাগবে, ঠিক আছে? এই রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা। দেখো রোমান সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে 1, এই হচ্ছে 2, তারপরে এই হচ্ছে তোমার 3। দেখো এগুলার কি কিন্তু কোনো স্থানীয় মান নাই। তারপরে যদি আমি 5 লিখি রোমানে, দেখো এই যে এই ভি, এভাবে আমরা 5 প্রকাশ করি। তাহলে আমি বুঝলাম যে নন পজিশনাল সংখ্যা কোনগুলা, যেগুলোর কোনো স্থানীয় মান নেই। এই যে টালি সংখ্যা দেখলাম আমরা হায়ারোগ্লিফিক্স সংখ্যা দেখলাম বিভিন্ন চিহ্নের মতো, আমরা রোমান সংখ্যা দেখলাম যে এরকম ভাবে এই রোমান সংখ্যাগুলো আমরা লিখি, কিন্তু এগুলোর কোনো স্থানীয় মান নাই। তাহলে নন পজিশনাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে বা যে সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান নেই, সেগুলোকে আমরা নন পজিশনাল সংখ্যা বলি। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আসো পজিশনাল সংখ্যা, যেটা নিয়ে আসলে আমরা কাজ করব। এই পজিশনাল সংখ্যা নিয়ে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করব। ভেরি ইম্পর্টেন্ট। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির কি আছে? এরকম স্থানীয় মান থাকবে। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতির এমন স্থানীয় মান থাকবে। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকারের হয়ে থাকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকারের? 4 প্রকারের। ওকে, 4 প্রকারের। দেখো ডেসিমাল বা দশমিক সংখ্যা, এই যেটাকে আমরা ডি দিয়ে এভাবে প্রকাশ করি, হ্যাঁ, ডেসিমাল সংখ্যা। তারপরে দেখো বাইনারি সংখ্যা, শুধু 0 আর 1 থাকে। বাইনারি সংখ্যাতে শুধু 0 এবং 1 থাকে। মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা,
ডেসিমাল সংখ্যাতে কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা থাকে, তাই না? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা থাকে। অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা থাকে, এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। আর হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কি? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা, তারপরে আবার এ থেকে এফ পর্যন্ত আবার 6টা। সো এইভাবে মোট 16টা সংখ্যা কিন্তু থাকে হেক্সাডেসিমাল সংখ্যা, এই জন্য এটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝলাম, আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝলাম। আমাদের পরীক্ষায় আসবে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে, এটাই আমরা রূপান্তর করব। কয় প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম? 4 প্রকার। কি কি? ডেসিমাল বা দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা আর হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, আচ্ছা, এটা কোন শ্রেণীর ক্লাস? আরিফুল ইসলাম, আমরা এইচএসসির ক্লাস করছি। ওকে ছাত্রছাত্রীরা, আমরা এইচএসসি, ওকে এইচএসসি শিক্ষার্থীদের আইসিটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যারা 25 ব্যাচের রেজাল্ট খারাপ করেছো ক্লাসটা দেখতে পারো, 26 এবং 27 ব্যাচ তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবা। আমরা একদম বেসিক থেকে, জিরো থেকে শুরু করতেছি, আমরা জিরো থেকে হিরো হব, ঠিক আছে? তাহলে আমি দেখো নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম। এখন চলো আমরা আস্তে আস্তে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বিস্তারিত আলোচনা করি। তাহলে প্রথমে আসে ডেসিমাল সংখ্যা। দেখো, আমাকে কিছু বেসিক জিনিস শিখতে হবে। আমি যদি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাই, আমাকে কিছু বেসিক জিনিস শিখতে হবে। আমরা এগুলো শিখি, চলো। ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা কয়টা? 10টা। এইটা একদম ভালো করে মুখস্থ করো। ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা কয়টা? 10টা। দেখো, এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9, টোটাল 9 পর্যন্ত কয়টা সংখ্যা হচ্ছে এখানে? দেখো, টোটাল কিন্তু 10টা সংখ্যা। এই 10টা সংখ্যা দিয়েই কিন্তু আমরা 1 কোটি 2 কোটি 500 600 1000 5000 50000 যা ইচ্ছা তা লিখি। এই 10টা সংখ্যা দিয়ে কিন্তু লিখি, রাইট? এই 10টা সংখ্যা দিয়ে লিখি। এই জন্য ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। এই জন্য এই সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। এই জন্য এই ডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি কত? 10। একটু মনোযোগ দিয়ে শোনো, এই জন্য এই সংখ্যার বেস বা ভিত্তি 10। তাহলে আমি যদি একটা সংখ্যা এইভাবে লিখি, ধরো 125 লিখলাম, এবং আমি যদি এটার নিচে এই 125-এর নিচে যদি আমি এরকম 10 দেই, তাহলে আমি কি বুঝবো বলো তো? আমি বুঝবো এটা একটা ডেসিমাল বা দশমিক সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যারা ক্লাসটা করছো তোমরা কি বুঝতে পেরেছো? অনেকেই ক্লাস করছো দেখতে পাচ্ছি, অনেক স্টুডেন্টই তোমরা যুক্ত হয়ে গিয়েছো। তোমরা একটু ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের যে ফ্রেন্ডরা এই আইসিটিতে দুর্বল, যারা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তর ভালোভাবে বুঝো না, আজকে ক্লাসটা করো। পানি ভাত লাগবে, চ্যাপ্টার 3 পানি ভাত লাগবে, আমি বলে দিচ্ছি। ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও ক্লাসটা, একদম পানি ভাত লাগবে। একটু জাস্ট আমার সাথে ক্লাসটা করো, ওকে? দেখবে একদম ইজি। তাহলে আমরা দেখলাম যে এই ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, এই 0 থেকে 9 পর্যন্ত, তাই না? 0 1 2 3 4 5 6 7 8 9, হিসাব করো, মানে সবগুলা হিসাব করলে কয়টা সংখ্যা আসবে? 10টা সংখ্যা। এই জন্য এই সংখ্যার বেস বা ভিত্তি 10। তো এই যে আমি একটা সংখ্যা লিখলাম 125, এটা রেখে নিচে আমি 10 দিছি, নিচে 10 দিয়ে আমি বুঝতে পারতেছি এই সংখ্যাটার বেস বা ভিত্তি হচ্ছে 10। দ্যাট মিন্স এটা একটা ডেসিমাল সংখ্যা। সেম ভাবে আসো বাইনারি সংখ্যাতে আমরা যাই। বাইনারি সংখ্যাতে দেখো তোমরা কি, এই যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। এই বাইনারি সংখ্যাটা মনে রাখবা, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। বাইনারি সংখ্যাটা ব্যবহার করে হচ্ছে কম্পিউটার। বাইনারি সংখ্যাটা শুধু কে ব্যবহার করে? এটা কম্পিউটার ব্যবহার করে, ওকে? বাইনারি সংখ্যাটা কম্পিউটার ব্যবহার করে। আর বাইনারি সংখ্যা হচ্ছে শুধু 2টা, মৌলিক সংখ্যা শুধু 2টা, 0 এবং 1। বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা কয়টা? শুধু 2টা, 0 আর 1। এই জন্য এই সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে, আমার বেস বা ভিত্তিটা জানতে হবে। তাহলে দেখো, এটা তো আমি বুঝলাম এটা হচ্ছে দশমিক সংখ্যা, তাই না? এটা আমি বেস দেখে বুঝলাম এটা দশমিক সংখ্যা। এখন যদি আমি এরকম লিখি 101 আর আমি নিচে দিছি 2, আমি নিচে দিছি 2, এখন নিচে 2 দেখে আমি কি বুঝবো? তাহলে এটা বলো, নিচে 2 দেখে আমি এটা কি বুঝবো? এটা একটা বাইনারি সংখ্যা বুঝবো, রাইট? আমি বুঝবো যে এটা একটা বাইনারি সংখ্যা। আমি যে নিচে এই ব্র্যাকেট যে থাকবে একটা সংখ্যা, এই ব্র্যাকেটের নিচে আমি এই যে ভিত্তিগুলো দেখে বুঝবো এটা কোন সংখ্যা পদ্ধতি, এটা কোন সংখ্যা পদ্ধতি। নিচে 10 আছে, আমি বুঝছি এটা দশমিক সংখ্যা পদ্ধতি। নিচে 2 আছে, এটা দেখে বুঝছি আমি বাইনারি সংখ্যা পদ্ধতি এটা। তাহলে বেস বা ভিত্তি কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে বেস বা ভিত্তি আমাকে ভালো করে জানতে হবে। তাহলে এখন আসো অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা কয়টা? অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। এই 8টা কি কি দেখো, এই 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত। তাহলে অক্টালে কিন্তু 8 বা 9 নাই, সচেতন থাকতে হবে। অক্টালে কিন্তু 8 বা 9 নাই, একদম 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এই জন্য অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। অক্টাল সংখ্যার ভিত্তি কত? 8। একটু সুন্দর করে বুঝো। তাহলে এখন দেখো, যদি আমি এরকম একটা সংখ্যা লিখি 7 6 2, এবং এই ব্র্যাকেট যে দিয়েছি আমি এখানে ভিত্তি দিয়েছি 8, এখানে 8 লিখেছি।
এই যে এই ভিত্তি বা বেজ, এটাই হচ্ছে বেজ বা ভিত্তি, ঠিক আছে? এটাই হচ্ছে বেজ বা ভিত্তি। তাহলে এই ভিত্তি দেখে তুমি বুঝবা এটা কোন সংখ্যা পদ্ধতি, তাই না? 1762 তো হচ্ছে তোমার দশমিকেও থাকতে পারে, কিন্তু এখানে এই যে 8 দেওয়া আছে এখানে বেজ বা ভিত্তি, এটা দেখে আমি বুঝবো এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? ক্লাসটা যারা করছো বলো ক্লিয়ার? আচ্ছা রনি ইসলাম, কোনটা আরেকবার বলবো বলো তো, কোনটা আরেকবার শুনতে চাচ্ছ? একটু এক্সপ্লেইন করো কোনটা আরেকবার বলবো। দেখো আমি কি বলছি, আমি বলছি এই যে দেখো ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা দেখো 10টা। ডেসিমাল কি আমরা যেটা ব্যবহার করি, দশমিক সংখ্যা কোনটা, আমরা মানুষ যেটা আমরা ব্যবহার করি, যেটা দিয়ে আমরা অঙ্ক করি, তাই না, ওইগুলা। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত 10টা। এই যেহেতু এটার মৌলিক সংখ্যা 10টা, এই জন্য এটার বেস বা ভিত্তি হচ্ছে 10। আর এই যে আমি 125 ইংরেজিতে কথাটা লিখছি, নিচে আমি 10 দিছি, এটা দিয়ে বুঝতে পারতেছি এটা একটা দশমিক সংখ্যা। আর আমরা দেখলাম যে বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা শুধু 2টা, বাইনারিতে শুধু 0 এবং 1 এই সংখ্যা আছে, 2 3 4 5 এগুলো নাই, শুধু 0 1 আছে, আর এটা কম্পিউটার ব্যবহার করে। ওকে, এতটুকু আমরা শিখছি। তো এটা যেহেতু 2টা মৌলিক সংখ্যা, তাই এটার বেস বা ভিত্তি 2। এই জন্য দেখো আমি 101 লিখছি, আমি চাইলে 102 লিখতে পারবো না এখানে, কারণ এখানে 2 তো নাই, মৌলিক সংখ্যাই হচ্ছে 2টা। তো এই জন্য আমি 2 দিয়ে আমি বুঝতে পারছি যে এটা একটা বাইনারি সংখ্যা। এট দ্য সেম টাইম দেখো অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। এই যে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা সংখ্যার ভিতর থেকে আমাকে সবগুলো সংখ্যা লিখতে হবে। 700 কি লিখবো, যে 62 762 বা 621, হ্যাঁ, এরকম এই 7-এর ভিতরে থাকতে হবে, 8 বা 9 দিয়ে কিছু লিখতে পারবো না। তাহলে এই যে 8টা মৌলিক সংখ্যা, এই যে আমি বুঝতে পেরেছি, তো এই জন্য এটার বেস বা ভিত্তি দিয়েছি আমি 8। তাহলে এই যে 762 এখানে আছে, এখানে যদি কোনো কারণে 8 থাকতো, ধরো 782, তখন কিন্তু আর এটা অক্টাল সংখ্যা হইতো না, তখন এটা ডেসিমাল সংখ্যা হয়ে যেত। কারণ অক্টাল সংখ্যাতে কি নাই, 8 কিন্তু নাই, দেখছো? এই 8 কিন্তু অক্টাল সংখ্যাতে নাই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 3টা সংখ্যা পদ্ধতি দেখলাম, ডেসিমাল, তারপরে হচ্ছে তোমার বাইনারি, তারপর হচ্ছে অক্টাল। আরেকটা বাকি আছে না বলো? আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। চলো হেক্সাডেসিমাল একটু ভালো করে আমরা বুঝি। হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 16টা। হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা কয়টা বলো তো? 16টা। 16টা কি কি আমরা একটু একটু দেখি, চলো ধাপে ধাপে দেখি। দেখো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 9 এর পরে আমরা দশমিকে কি করি, আমরা যে অঙ্ক করি এটাতে কি করি, 9 এর পরে আমরা 10 লিখি। কিন্তু হেক্সাডেসিমালে তুমি 10 লিখতে পারবা না, তোমাকে লিখতে হবে এ, 10-এর পরিবর্তে লিখতে হবে এ, তারপরে হচ্ছে 11-এর পরিবর্তে লিখতে হবে বি। এই যে দেখো মানগুলো আমি দিয়ে রাখছি। তাহলে 10 লিখতে চাইলে হেক্সাডেসিমালে যদি তুমি 10 লিখতে চাও, তুমি 10 লিখতে পারবা না, তোমাকে লিখতে হবে এ। যদি 11 লিখতে চাও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, তুমি 11 লিখতে পারবা না, তোমাকে লিখতে হবে বি। 12 লিখতে চাইলে লিখতে হবে সি। 13 লিখতে চাইলে লিখতে হবে ডি। 14 লিখতে চাইলে লিখতে হবে ই। আর 15 লিখতে চাইলে লিখতে হবে এফ। তাহলে আমরা দেখলাম এই 0 থেকে এফ পর্যন্ত টোটাল যে 16টা সংখ্যা রয়েছে, এই 16টা সংখ্যাই হচ্ছে হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা। আর যেহেতু এটার মৌলিক সংখ্যা 16টা, হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা যেহেতু 16টা, তাই এর বেস বা ভিত্তিও হচ্ছে 16। ওকে, এখন আমি যদি কোনো একটা সংখ্যা লিখি, দেখো 2bf, 2bf কথাটা লিখলাম। দেখো এই হেক্সাডেসিমালের 2 তো আছে, তারপরে হচ্ছে যে বিও তো আছে, এফও তো আছে। তাহলে এই সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমি একটা সংখ্যা লিখতে পারি। 2bf এই টাইপের জিনিস যখন আমরা দেখবো, আর বেস যখন আমরা দেখবো 16, তখন আমি বুঝবো এটা কোন ধরনের সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে ওকে গুড। ওকে, বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? একটু ক্লিয়ার লিখো তো তোমরা, দেখি অনেকেই দেখছি ক্লাসটা করতেছো, একটু ক্লিয়ার লিখো। এই পর্যন্ত যারা ক্লাসটা করেছো বুঝেছো কিনা একটু ক্লিয়ার লিখো দেখি। ক্লাসটা এই পর্যন্ত কে কে বুঝেছো একটু ক্লিয়ার লিখো। ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো, এই পর্যন্ত জিনিস যদি বুঝে থাকো, তাহলে এটা আনসার করো যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত। এই পর্যন্ত যদি বুঝে থাকো একটু আনসার করো যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত। ওকে রনি ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো বুঝতে পেরেছো, এই পর্যন্ত বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা জুলি, আগে যে ভাইয়া ক্লাস করিয়েছিল উনি ক্লাস নিবে, তোমাদের কোনো সমস্যা নাই। এখন এই ক্লাসটা একটু দেখো, তুমি ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, ওই ভাইয়া ক্লাস করাবে, সমস্যা নাই। আচ্ছা রনি ইসলাম, ওকে চমৎকার। হ্যাঁ, রনি ইসলাম অলরেডি আনসার করেছে। আর অনেকেই ক্লাস করছো, আর কি আর অন্যরা পারছো না? আমরা একটু আগে দেখলাম হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত, একটু আনসার করো দ্রুত। ওকে, এই তো অনেকেই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, নিশাদ ইসলামও আনসার করে ফেলেছে, কারেক্ট। আচ্ছা আর কেউ আছো? হ্যাঁ জুলি কারেক্ট। আচ্ছা তানজিম নূর, হ্যাঁ তোমারটাও কারেক্ট হয়েছে। হ্যাঁ শান্তা কারেক্ট হয়েছে। এই তো তোমার, এই তো তোমরা বুঝতেছো। তাহলে কারেক্ট আনসার হচ্ছে কত? 16। গুড গুড গুড, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ রনি ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা চেষ্টা করছি তোমাদের একদম সহজভাবে আইসিটিটাকে পানি দিয়ে গুলিয়ে একদম পানি যেভাবে খেয়ে ফেলো এভাবে খাওয়াই দিব আইসিটি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটু ক্লাসটা দেখো, ভালো করে একটু ক্লাসটা দেখো। আচ্ছা আনোয়ারুল ইসলাম, তুমি ভুল আনসার করেছো কেন ভাইয়া? দেখো আমি তো বলেছি হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা হচ্ছে 16টা। ওকে, হেক্সাডেসিমালের 16টা কিভাবে? এই যে 0 থেকে 9 পর্যন্ত, আবার এ থেকে এফ পর্যন্ত। একটু আগে আমরা একটু দেখলাম, বলো 8টা কিভাবে হবে? 8টা মৌলিক সংখ্যা আছে হচ্ছে তোমার অক্টাল সংখ্যায়, তাই না? আচ্ছা জুলি, এগুলা উনি করিয়েছে, কোনো সমস্যা নেই, আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, আরেকটু রিভিশন দিয়ে ফেলো। দেখো এখন আমি আরেকটা নিয়মে করাচ্ছি, ভালো লাগবে। হ্যাঁ, এখন আরেকটা সংখ্যা দেওয়া আছে, দেখো এই 10112। এখানে কি দেওয়া আছে বলো? 10112 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির? দেখি এটা আনসার করে ফেলো দ্রুত। হ্যাঁ রনি ইসলাম, সেই লেভেলের টেকনিক দিয়ে করাবো একবারে, যে টেকনিক করো আর জীবনে ভুলবা না। হ্যাঁ, ক্লাসটা একটু শেষ পর্যন্ত থাকো, আমরা সেই টেকনিক দিয়ে করাবো। এটা দ্রুত আনসার করে ফেলো, আমরা এমসিকিউ গুলো একটু সলভ করে ফেলি, তারপর আমরা ওই টেকনিকে চলে যাচ্ছি। টেকনিক আজকে শুধু টেকনিক হবে, ঠিক আছে? আজকে শুধু টেকনিক দেখাবো, টেকনিক শিখবা শুধু। তাহলে এটা আনসার করো দেখি। এই 1011, এটার বেস হচ্ছে 2 দেওয়া আছে, দেখো বেস হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতির? একটু দ্রুত আনসার করো, এটা কোন সংখ্যা পদ্ধতির? দ্রুত আনসার করো। হ্যাঁ আচ্ছা, এটা জয় আনসার করে ফেলেছে। হ্যাঁ 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 রনি ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে বুঝেছি বলতো? আমরা এই বেসটা দেখে কিন্তু বুঝেছি, এটার বেস 2। আমরা জানি বাইনারি, এই বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, এটা দেখে আমরা বুঝেছি। দেখো এখানে 1011 দেওয়া ছিল, এটার বেস দেওয়া ছিল হচ্ছে 2, এটার বেস দেওয়া ছিল কত? 2। এই যে 2 দেখে আমি বুঝছি যে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতির কথা বলা আছে। তাহলে এই অঙ্কগুলো দেওয়া আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আনসার করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন দেখো তাহলে এটা একটু দ্রুত আনসার করে ফেলো, আমরা পরে অঙ্কতে চলে যাব, আমরা রূপান্তরে চলে যাব। এটা একটু দ্রুত আনসার করে ফেলো তাহলে। এই যে 7 5 6 দেওয়া আছে, এটার হচ্ছে নিচে দেওয়া আছে দেখো 8, এটার বেস দেওয়া আছে হচ্ছে 8, এটা কোন সংখ্যা হবে বলে ফেলো, একটু ক্লিয়ারলি বলে ফেলো। আর তোমরা যারা ক্লাসটা করছো তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, ওকে? হ্যাঁ তোমরা, আমি এখন বুঝতে পারতেছি যে এগুলা ক্লিয়ার, এই বেসিকটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, পরের ধাপে যাওয়ার জন্য আমাদের বেসিকটা ক্লিয়ার হওয়া দরকার। আমি একদম 0 থেকে পড়াচ্ছি, ওকে? আমরা আস্তে আস্তে আরো পরবর্তী জিনিসে যাব। ওকে, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি? একটু দ্রুত আনসার করে ফেলো, আমরা পরে চলে যাই। আমরা পরের ধাপে চলে যাই, একটু আনসার করে ফেলো। এটা কোন সংখ্যা পদ্ধতি? 7 5 6, এখানে বেস দেওয়া আছে 8, অক্টাল। এই তো রনি ইসলাম, থ্যাংক ইউ। 8, এই তো আনোয়ার ইসলাম, পারতেছো 8। হ্যাঁ, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আমরা ইজিতে বুঝলাম এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, কারণ এখানে এই যে 8 দেওয়া আছে বেস, দ্যাট মিন্স এটা ইজিতেই বোঝা যাচ্ছে যে এটা অক্টাল। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, কারণ এটার মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। ওকে ওকে ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এখন আসো সেই টেকনিকে। কারা কারা যেন টেকনিক খুঁজতেছিলা একটু দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই আনসার করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই আনসার করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আনসার করেছো। এখন দেখো এই যে আসল ম্যাজিক, এই ম্যাজিকে চলে আসছি, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, তো সামহাউ চলে গিয়েছে একটু। আচ্ছা, একটু ধৈর্য ধরি। ওকে, আচ্ছা আমরা একটু ওয়েট করি, আমাদের এটা একটু চলে গিয়েছে। যারা আনসার করেছো ধন্যবাদ, আমরা ম্যাজিকে চলে আসতেছি। ওকে, একটু ওয়েট করো, ক্লাস চলে আসতেছে, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু দেখতেছি কি হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, এই যে চলে আসতেছে, আমরা একটু ধৈর্য দিই। হ্যাঁ, এই যে চলে আসছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, ম্যাজিকে ছিলাম। সবাই যারা চলে গেছিলা একটু দেখো, ভালো করে দেখো, আমরা হচ্ছে আমাদের আসল ম্যাজিকে চলে আসছি কিন্তু, ঠিক আছে? এই যে আমরা ম্যাজিকে চলে আসছি। এখন আমরা দেখব যে কিভাবে কি করে। তো ওকে, আমাদের ম্যাজিক এখান থেকেই শুরু হবে। ওকে, সবাই একটু মনোযোগ দাও যারা ক্লাসটা করছো,
অনেকে দেখছি যে হ্যাঁ টেকনিক্যাল ইস্যুর জন্য পার্সেন্টেজ কমে গেছে। সবাইকে একটু মেনশন করো, আবার একটু মেনশন করো। আমরা দেখতেছি ইম্পর্টেন্ট জিনিসটা দেখতেছি যে 3 নিয়মে আমি কি লিখছি দেখো, 3টা নিয়ম শিখবা তুমি, জাস্ট 3টা টেকনিক শিখবা, 3টা নিয়ম শিখবা। ওই 3টা নিয়মে পৃথিবীতে যত সংখ্যা পদ্ধতি আছে সব সংখ্যা পদ্ধতি তুমি রূপান্তর করতে পারবা। 3টা নিয়ম শিখাবো ভাইরা, 3টা নিয়ম, এটা দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবা। সংখ্যা পদ্ধতির রূপান্তরের সব অঙ্ক করতে পারবা 3টা নিয়মে। আজকে আমরা টাইপ 1 একদম ভালোভাবে শিখবো, ঠিক আছে? টাইপ 1 একদম ভালোভাবে শিখবো। দেখো টাইপ 1 এ কি হবে, এই যে ডেসিমাল, ডেসিমাল কোনটা? ওই যে দশমিক সংখ্যা, মনে আছে? ওই যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাকে আমরা একটা নিয়মেই, দেখো দশমিক সংখ্যাটাকে একটা নিয়মেই তুমি বাইনারিতে রূপান্তর করতে পারবা, অক্টালে রূপান্তর করতে পারবা, হেক্সাডেসিমালেও রূপান্তর করতে পারবা। ঠিক আছে? এই একটা নিয়মে কিন্তু আমরা এগুলোকে রূপান্তর করতে পারবো, ঠিক আছে? এই যে টাইপ 1, আমরা টাইপ 1, আচ্ছা টাইপ সবগুলো টাইপ আগে একসাথে দেখাই। কয়টা নিয়ম শিখবা? 3টা টাইপ শিখবো। এই টাইপ মানে হচ্ছে নিয়ম, 3টা নিয়ম শিখবো। প্রথম নিয়মে আমি দেখবো কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাতে তুমি কনভার্ট করতে পারবা। একটা নিয়মে তুমি এই 3টা কনভার্ট করতে পারবা, একটু পরেই দেখাই দিচ্ছি। 2 নম্বর নিয়ম হচ্ছে 1 নম্বর নিয়মের উল্টা। এখন তুমি বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যাকে একটা নিয়মে তুমি ডেসিমাল সংখ্যায় নিতে পারবা। তাহলে এই বাইনারি, অক্টাল আর হেক্সাকে একটা নিয়মে আবার তুমি কই নিতে পারবা? ডেসিমালে নিতে পারবা। ওকে, এগুলো হচ্ছে এইচএসসির ক্লাস ফরহাদ, এগুলো এইচএসসির আইসিটি ক্লাস। একটু দেখো এইচএসসির আইসিটি ক্লাস। আচ্ছা, যারা এতক্ষণ কমেন্ট করছিলা তোমরা কি দেখতেছো, বুঝতেছো কয়টা নিয়ম শিখবা তোমরা? 3টা নিয়ম শিখাবো আমি, শুধু 3টা নিয়ম। এই 3টা নিয়মে সব পারবা তোমরা ইনশাআল্লাহ, সব পারবা। ওকে, তাহলে দেখো টাইপ 3 তে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। এখানে মনে হইতাছে অনেকগুলা, অনেক কিছু, একবারে সিম্পল, একবারে পানি ভাত। আমরা পরে দেখবো। তাহলে আসো আমরা টাইপ 1 নিয়ে শুরু করি। দেখো টাইপ 1 কি, প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই ডেসিমাল বা দশমিক সংখ্যা। আমাকে বলো এই ডেসিমাল বা দশমিক সংখ্যার বেস কত? 10। তো এই ডেসিমাল বা দশমিক সংখ্যাকে তুমি একটা নিয়মেই তুমি বাইনারিতে নিতে পারবা, তুমি অক্টালে নিতে পারবা, তুমি হচ্ছে হেক্সাডেসিমালে নিতে পারবা। ওকে, একটা নিয়মেই আমরা বাইনারিতে নিতে পারবো, অক্টালে নিতে পারবো, হেক্সাডেসিমালে নিতে পারবো। চলো তো কিভাবে নেই আমরা একটু দেখি। চলো এটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল 20.25, এটা একটা ডেসিমাল বা দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটাকে তোমাকে বলছে তুমি প্রথমে এটাকে বাইনারিতে কনভার্ট করো। বাইনারির বেস বা ভিত্তি কত বলো? 2। পরে তোমাকে আবার বলছে যে এটা অক্টালে কনভার্ট করো। আবার অক্টালের বেস বা ভিত্তি আমি লিখে দিছি 8। পরে আবার তোমাকে বলছে যে না, এখন তুমি এটাকে হেক্সাতেও কনভার্ট করো, যার বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে, এই বাইনারি সংখ্যাটাকে আমি একটা নিয়মে, সরি এই ডেসিমাল সংখ্যাটাকে, এটা ডেসিমাল বা দশমিক সংখ্যা তাই না, এই দশমিক সংখ্যাটাকে, এই দশমিক সংখ্যাটাকে আমি একটা নিয়মে বাইনারিও করতে পারবো, অক্টালও করতে পারবো, হেক্সাডেসিমালও করতে পারবো। তাহলে দেখো এখানে কি আছে, একটু মনোযোগ দাও। এখানে আছে 20.25। তাহলে দশমিকের কাজ আমি পরে করব। আর এই যে দশমিকটা, এটাকে তোমাদের আইসিটি বইয়ে দেখবা লেখা আছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট এমসিকিউর জন্য শিখে রাখো, এমসিকিউর জন্য একটু শিখে রাখো। এই পয়েন্টটাকে কি বলে? রেডিক্স পয়েন্ট বলে, ঠিক আছে? এমসিকিউর জন্য এটা একটু শিখে রাখো। এই পয়েন্টটাকে বলে হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে আমি পূর্ণ অংশের কাজ শুরু করি। আসো এখান থেকে আমি পূর্ণ অংশ লিখি। পূর্ণ অংশ কোনটা? 20। ওকে, পূর্ণ অংশ কি আমার এখানে? পূর্ণ অংশ হচ্ছে 20। এই যে পূর্ণ অংশ। ওকে, তাহলে পূর্ণ অংশতে আমার কত আছে দেখো তো, এখানে 20 আছে, 20 আছে। এই 20 কে আমি হচ্ছে কিসে রূপান্তর করব? বাইনারিতে করব। আগে আমি এখন বাইনারি করতেছি। কি করতেছি বলতো? বাইনারি করতেছি। যারা এইচএসসি, এটা ক্লাসটা এইচএসসির জন্য, এইচএসসি স্টুডেন্টরা দেখো। তাহলে আমি হচ্ছে বাইনারি করতেছি। দেখো বাইনারির বেস বা ভিত্তি আমরা একটু আগে শিখে আসছি না বলতো? বাইনারির বেস বা ভিত্তি একটু আগে কি শিখে আসছি আমরা বলতো? 2। দেখো বাইনারির বেস বা ভিত্তি 2। আমাকে প্রথমে বলছে যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো। আমাকে প্রথমেই বলছে যে এই সংখ্যাটাকে ধরো বাইনারিতে রূপান্তর করো। বাইনারি কোনটা? বাইনারি হচ্ছে তোমার এখানে বলাই আছে যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো, যার বেস বা ভিত্তি হচ্ছে 2। বাইনারির বেস বা ভিত্তি 2। তাহলে এখন 20 সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করতে থাকবো। দেখো কিভাবে, একটু
রাফ করে আমি তোমাদেরকে দেখাই। এই 20 কে তুমি 2 দিয়ে ভাগ করবা, ভাগ করো তো। 10 দুগুণে 20, দেখো 10 দুগুণে 20, ভাগশেষ কত? 0। একটু মনোযোগ দাও, ভাগশেষ কত আমার? 0। কিন্তু ভাগফল আমি কত পেয়েছি দেখো তো, 10। ভাগফল কত পেয়েছি? 10। তাহলে এখানে তুমি 10 লিখে দিবা, এই 20 এর নিচে 10 লিখে দিবা, কারণ আমি 10 দুগুণে 20 পেয়েছি। এখানে মনে মনে 20 আছে, এটা আমি লিখবো না, মনে মনে 20 আছে। এখন 20 থেকে 20 বাদ দিলে কত থাকে? 0 থাকে। এই 0টাকে আমি 10-এর পাশে একটা তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দিব এইভাবে, তাইলে আমার কাজ শেষ। এইটা বুঝো নাই এমন কেউ আছো বলো তো? এটা বুঝো নাই এমন কি আছো? এই জিনিসটা বুঝো নাই এমন কেউ কি আছো? এতটুকু পর্যন্ত বুঝো নাই? আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তাহলে একটু ক্লাসে মনোযোগ দাও। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো, এসএসসি স্টুডেন্টরা তোমরা চাইলে দেখতে পারো, সমস্যা নাই, কারণ কিছুদিন পরে অবশ্যই তোমাদের এটা পড়তে হচ্ছে। বাট যারা এইচএসসি স্টুডেন্ট, যারা 25 ব্যাচে আইসিটি তে খারাপ করেছো, 26-27 ব্যাচ যারা আছো, তারা একটু মনোযোগ দাও ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে আমি এখানে ভাগ করতেছি, এখন খেয়াল করো, আবার 2 দিয়ে ভাগ করব, আবার 2 দিয়ে ভাগ করব 10-কে। সেম ভাবে তোমাদের আমি রাফ করে করে দেখাচ্ছি। তুমি যদি এখন 2 দিয়ে 10-কে ভাগ করো, কত হবে? 5 বার যাবে না? 5 দুগুণে 10। এই যে ভাগশেষ কত আসতেছে? 0। ভাগফল কত আসছে? এই যে ভাগফল যত আসছে আমি ভাগফল নিচে লিখে দিব, ভাগফল আসছে 5। আর আমি এখানে মনে মনে জানি 10, কারণ 10 থেকে 10 বাদ দিলে কত থাকে? 10 থেকে 10 বাদ দিলেও কিন্তু 0 থাকে। এখন আবার ভাগ করব, সেম ভাবে আবার ভাগ করো, কতবার যাবে বলো তো? 2 দুগুণে 4, কারণ 3 দুগুণে 6 হয়ে যায়, 2 দুগুণে 4। আমার মনে মনে এখানে 4 আছে, এটা আমি কিন্তু লিখবো না, আমি মনে মনে চিন্তা করব। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত থাকে? এই যে এখানে 5, এই 2 দুগুণে 4, 5 থেকে 4 বাদ দিলে কিন্তু আমার 1 থাকে। তো এই যে একটা, এই একটা আমি কোথায় লিখবো? এখানে। আর এটা আমি কিভাবে করেছি? এটা কিভাবে করেছি এটা আবার দেখাই দিচ্ছি তোমাদের, প্রথমবার হিসেবে দেখাই দিচ্ছি। দেখো 2 দুগুণে 4, এই যে 5 থেকে 4 বাদ দিলে থাকে কত? 1। আর এই যে ভাগফল পাইছি, ভাগফল কই লিখছি? এখানে। আর এই যে ভাগশেষ পেয়েছি, ভাগশেষ লিখছি এখানে। ওকে, এখন 2 দিয়ে কতবার ভাগ যাবে? একবার। 2 একে 2, 2 একে 2 হইলো। তাহলে 2 থেকে 2 বাদ দিলে, এই যে দেখো 2 একে 2, তাই না? 2 একে 2, 2 থেকে 2 বাদ দিলে ভাগশেষ কত থাকে? 0 থাকে। ভাগশেষ থাকে 0, তাহলে এই যে আমি এখানে টান দিয়ে 0 দিয়ে দিব। এখন তোমরা দেখো, এই 2 দিয়ে আর 1কে ভাগ করা যাচ্ছে না। আর কি ভাগ করা যাচ্ছে বলো তো? আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। এখন কি করব? যখন দেখবো তুমি আর ভাগ করা যাচ্ছে না, দেখো এই যে 1 সংখ্যাটা ছোট, তুমি যেটাকে ভাগ করবো ওই সংখ্যাটাই ছোট, তাহলে 2 সংখ্যাটা বড়, তো ভাগ করা যাচ্ছে না, নিচে একটা 0 লিখে দিবা। কি করবা? নিচে একটা 0 লিখে দিবা। আর এই যে একটা আছে, এই একটা টান দিয়ে আবার তীর চিহ্ন দিয়ে টান দিয়ে পাশে লিখে দিবা। এই তোমার হয়ে গেল 20 এর বাইনারি। এখন এই সংখ্যাটা তুমি কিভাবে সাজাবা দেখো, সংখ্যাটাকে তুমি নিচ থেকে উপর দিকে সাজাবা। নিচ থেকে উপর দিকে আমি সাজাবো সংখ্যাটাকে, সংখ্যাটাকে আমি নিচ থেকে উপর দিকে সাজাবো। দ্যাট মিন্স আমি হচ্ছে এমএসবি থেকে এলএসবি তে সাজাবো, ঠিক আছে? নিচেরটা হচ্ছে এলএসবি, এমএসবি, আর উপরেরটা হচ্ছে এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এতটুকু আমরা বুঝি যে আমরা হচ্ছে নিচ থেকে উপর দিকে সাজাবো। এখন যে আমি সাজিয়েছি, তাহলে যে 20, দেখো এই 20 এর একটা মান আমি পেয়েছি না এখানে? এই 20 সমান আমি কত পেয়েছি বলতো? 20 তো ডেসিমাল, এটা সমান আমি পেয়েছি, আমি যদি নিচ থেকে সাজাই দেখো 1 0, তারপর হচ্ছে 1 0 0। এখন দেখো 20 পর আবার পয়েন্ট আছে, এখন এই যে 0.25, 0.25 তো ডেসিমাল। এইটা আমি এখন কিভাবে করব? তাহলে চলো আমি এখন দেখি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটা আমি কিভাবে করব। একটু আগে আমি পূর্ণ অংশ দেখছি, এখন আমি দেখব ভগ্নাংশ। ভগ্নাংশ কোনটা? এই যে 0.25, এই যে 0.25 হচ্ছে আমার ভগ্নাংশ। ওকে, 0.25 আমার ভগ্নাংশ। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যে পয়েন্টের আগে এইভাবে একটা লম্বা দাগ দিবা। এখন এটাকে তুমি 2 দিয়ে গুণ করবা। এখন তুমি কি করবা? 2 দিয়ে কেন গুণ করবা? কারণ আমরা এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি। আর বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি আমরা জানি 2। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি আমরা কত জানি? 2। এই জন্য কিন্তু আমি 2 দিয়ে গুণ করতেছি। হ্যাঁ, অনেকেই দেখলাম যে অঙ্ক করে ফেলছে। হ্যাঁ, অনেকেই তোমরা করে ফেলছো অঙ্ক। এখন দেখতেছি আমরা এই ভগ্নাংশটা করার চেষ্টা করো। ভগ্নাংশটা আমরা দেখি, এই 0.25 কে আমি যদি 2 দিয়ে গুণ করি, দেখো পূর্ণ অংশ আসতেছে না, কিন্তু মানে 1 পয়েন্ট সামথিং আসতেছে না, তাই না? এখানে 0.25 দিয়ে যদি আমি গুণ করি, 0.25 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, এই যে আমার পূর্ণ অংশে কিন্তু সেই 0ই আছে, 0.50 আসবে।
0.50। আমি কতক্ষণ পর্যন্ত গুণ করবো বলতো? যতক্ষণ না আমার পূর্ণ অংশ আসতেছে। আবার আমি 2 দিয়ে গুণ করব। এখন আমি 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 0.50 কে 2 দিয়ে গুণ করলে যে 1.0 আসছে। এখন আমার পূর্ণ অংশ চলে আসছে। তাহলে এই হচ্ছে আমার কি ভগ্নাংশটা আমি এইভাবে বের করব। তাহলে যে 0.25 এর জন্য আমি পেয়েছি কত? এখানে দেখো আমি পেয়েছি হচ্ছে 0 আর 1। তাহলে এই পুরো অংশটাকে আমি সাজায় কিভাবে লিখবো? এই যে আমি এতক্ষণ আমি অঙ্ক করেছি যে 20.25 এটা ছিল একটা ডেসিমাল সংখ্যা, আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করেছি। তাহলে আমি পূর্ণ অংশতে কত পেয়েছি দেখো তো? এই 10100। আর এই যে দেখো পয়েন্ট দিলাম, এই পয়েন্টের পরে 0.25 এর জন্য আমি কত পেয়েছি? 01। এই যে 01, এই আমার হয়ে গেল বাইনারি। এখন যারা ক্লাসটা করছো বলো তো বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। ক্লাসটা যারা করছো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু কমেন্ট করো। আমরা কিন্তু বাইনারি বের করে ফেললাম একই নিয়মে। এই 20.25 এর বাইনারি কিন্তু আমরা বের করে ফেললাম। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, একটু কমেন্ট করো যে বুঝতে পেরেছি ভাইয়া, একটু কমেন্ট করো এরকম এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে ওকে, একজন বুঝতে পেরেছে, মায়া বুঝতে পারছে। আর কি কেউ নাই বুঝতে পেরেছো? এমডি সাকিব 100.05 আসছে কেন তোমার? 5 তো আসার কথা না। 5 তো আসবে না, বাইনারিতে কি 5 আসে বলো? বাইনারিতে তো 5 আসে না। আচ্ছা, আর কেউ বুঝো নাই বা আর কেউ ক্লাস কি করছো না? বুঝতে পেরেছো? আচ্ছা, শুধু কি একজনই বুঝতে পেরেছে? ক্লাস কি আর কেউ করছো না তোমরা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো আমরা চলো তারপরে আরেকটা জিনিস দেখি। হ্যাঁ ওকে, এই তো চমৎকার, বুঝতে পেরেছো, অনেকেই কমেন্ট করছো এখন। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম কি? আমরা একটু আগে দেখেছি যে এই 20.25 এটা ছিল আমার একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা। এটাকে আমি বাইনারিতে রূপান্তর করে ফেলছি। ডান। ওকে, বাইনারি আমার ডান, আমি বাইনারিতে করে ফেলছি। এখন একই নিয়মে, সেম নিয়মে এই সংখ্যাটাকে আমি অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করলে কি হয়? তাহলে আমি আগে পূর্ণ অংশ নিই, এই 20। এখন আমি পূর্ণ অংশ নিচ্ছি আগে। ওকে ওকে ওকে, সবাই বুঝছে? এই যে 20 নিয়েছি। এখন আমি কাকে রূপান্তর করছি বলতো? এখন কিন্তু আমি রূপান্তর করছি অক্টালকে। আমি যখন বাইনারিকে রূপান্তর করেছিলাম তখন আমি 2 দিয়ে ভাগ করেছিলাম। এখন যেহেতু আমি অক্টালকে রূপান্তর করেছি, অক্টালকে এখন আমরা রূপান্তর করছি, সেই ক্ষেত্রে এখন আমরা কত দিয়ে ভাগ করবো বলতো? 8 দিয়ে ভাগ করব। বলতো ভাইরা, বুঝতে পারছো কিনা? এখন আমরা কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে। দেখো নিয়মটা সেম না? ভাগ করতেছি, টাইপ 1 করতেছি আমরা এটা, তাই না? আমরা আজকে টাইপ 1 শিখতেছি। দেখো টাইপ 1 এ কি করতেছি বলতো? টাইপ 1 এ হচ্ছে আমরা এই ডেসিমাল সংখ্যাকে, দেখো প্রথমে বাইনারি করেছি, এখন আমরা অক্টাল করছি, একটু পরে আবার আমরা হেক্সাডেসিমালও করব। একটু দেখি, দেখো এখন আমি কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। দেখো 8 দিয়ে 16 কে ভাগ করো তো, 20 কে ভাগ করো, এখানে 20 আছে। দেখো 8 দিয়ে যদি 20 কে ভাগ করো তাহলে 8 দুগুণে 16, 3 8 24 হয়ে যাবে। 8 দুগুণে এই যে 16 লিখলাম। ভাগশেষ কত আছে? ভাগশেষ এখানে আছে 4। আর ভাগফল আমি কত পেয়েছি মনে রাখবো? এই যে এই ভাগফলটা আমি হচ্ছে এখানে লিখবো, ঠিক আছে? এই যে ভাগফলটা লিখবো আমি এখানে। ওকে, ভাগফলটা আমি এখানে লিখবো। তাহলে এখন এই দেখো 20 থেকে 16, আমি এখানে মনে মনে চিন্তা করি 16, এটা আমি মেইন পরীক্ষায় লিখবো না, আমি এখানে বোঝার জন্য লিখতেছি। 20 থেকে 16 বাদ দিলে কত থাকে বলতো? এই যে তীর চিহ্ন দিয়ে কি লিখতে হবে? আচ্ছা, বোর্ডটা হচ্ছে প্রবলেম করতেছে। তীর চিহ্ন দিয়ে হচ্ছে আমি এখানে 4 লিখবো, কারণ আমি কি পেয়েছি এখানে? 4 পেয়েছি। ভাগশেষ কি পেয়েছি? 4 পেয়েছি। এখন দেখো 8 কে কি আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে? দেখো 8 দিয়ে হচ্ছে এখন 2 কে আর ভাগ করা যাচ্ছে? কারণ 2 ছোট 8 বড়, যখন ভাগ করা যাবে না কি বলছিলাম মনে আছে? জাস্ট নিচে একটা 0 দিয়ে দিবা আর এই 2 যে আছে এটা পাশে লিখে দিবা, তোমার কাজ শেষ। তাহলে এই হচ্ছে আমাদের কি, এই 20 এর সমমানের অক্টাল মান পেয়েছি আমরা, তাই না? এই 20 এর অক্টাল পেয়েছি আমি কত? এই 24 পেয়েছি। আমরা জানি এমএসবি থেকে এলএসবি তে যাব, নিচ থেকে উপরে যাব। কখন নিচ থেকে উপরে যাব বলতো? নিচ থেকে উপরে আমরা কখন যাব? এই পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে যাব। এখন চলো আমরা ভগ্নাংশটা দেখি, 0.25টা দেখি কেমনে করব আমরা। এই যে 0.25, আমি কাকে রূপান্তর করতেছি? অক্টাল সংখ্যাকে রূপান্তর করতেছি। এই জন্য এই যে পয়েন্টের আগে একটা দাগ দিলাম,
গুণ দিব এখন কাকে? এখন কি 2 দিয়ে গুণ করব? না, এখন কিন্তু আর আমি 2 দিয়ে গুণ করব না, এখন আমি গুণ করতেছি সরাসরি 8 দিয়ে। তাহলে এখন আমরা দেখি যে 8 দিয়ে যদি আমি গুণ করি এই 0.25 কে 0.25 ইন্টু 8 আসে কত? সরাসরি 2 চলে আসে, রাইট? দেখো এটা সরাসরি কিন্তু 2.0 চলে আসে। তাহলে 2.0 চলে আসছে, মানে পূর্ণ অংশ চলে আসছে। এখানে যদি 0 পয়েন্ট সামথিং আসতো তাহলে আমি আবার গুণ করতাম, যেহেতু 2.0 চলে আসছে আর কিছু করতে হবে না, এই যে 2টাই হচ্ছে আমার মান। তাহলে দেখো এখানে এটার জন্য আমি পেয়েছি কত? এখানে পেয়েছি 2। তাহলে এই যে 20.2 এটা কিন্তু আমার অক্টাল হয়ে গেছে, বুঝতে পেরেছো? দেখো এটা ছিল 20.25, এটা ছিল হচ্ছে আমার ডেসিমাল, আমি এটাকে কি করেছি? অক্টালে কনভার্ট করেছি, অক্টালে হয়ে গেছে কত? 24.2। খুব ইজি না বলো তো? সেম নিয়মে করছি না, জাস্ট কি করছি? সংখ্যাগুলো চেঞ্জ করে দিছি। বাইনারিকে যখন রূপান্তর করছি, বাইনারিতে যখন রূপান্তর করেছি আমরা, তখন আমরা 2 দিয়ে ভাগ করছি আর 2 দিয়ে গুণ করছি। আর এখন যেহেতু আমি অক্টালে রূপান্তর করতেছি, আমি 8 দিয়ে ভাগ করছি, আমি 8 দিয়ে গুণ করতেছি। বুঝতে পারতেছো বিষয়টা? বলো। হ্যাঁ, এই তো অনেকেই তোমরা করতে পারতেছো, বুঝতে পারতেছো। হ্যাঁ, তো বিট দিয়ে করা যায় বলতে কিসের বিটের কথা বলতেছো আমি জানি না মায়া। আমরা হচ্ছে সেটা বিট দিয়ে শিখাবো তোমাদের। সংক্ষিপ্ত নিয়ম যেটা, ওইটা হচ্ছে তুমি সৃজনশীলে লিখতে পারবা না। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন আনসার করবা তখন কিন্তু সংক্ষিপ্ত নিয়মে লিখতে পারবা না। আমাদের এই পেজে অলরেডি সংক্ষিপ্ত নিয়মে তুমি কিভাবে ডেসিমালকে বাইনারিতে করবা সেটা আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে কিভাবে সংক্ষিপ্ত নিয়মে করবা। বাট পরীক্ষায় আমরা যখন সৃজনশীল প্রশ্ন আনসার করব তখন কিন্তু আমি সংক্ষিপ্ত নিয়মে করতে পারবো না, আমাকে কিন্তু এই নিয়মে অঙ্ক করতে হবে। সংক্ষিপ্ত নিয়মে করলে আমি ফুল মার্কস পাবো না। ওকে, তাহলে এই নিয়মটা আমাদের অবশ্যই শেখা জরুরি। এই তো অনেকে আনসার করে ফেলছো, অনেকেই বুঝতে পেরেছো। তাহলে এই যে 22.2, সাকিব বলো তো এটা কি? এটা কিন্তু অক্টালে রূপান্তর করেছি। কাকে? এই ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করেছি, রাইট? ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করেছি। তাহলে এখন চলো আমরা কাজ করি, এই সেম সংখ্যাটাকে, এই যে 20.25, এই সেম সংখ্যাটাকে, এটা তো ডেসিমাল সংখ্যা, এই সেম সংখ্যাটাকে আমরা এখন হেক্সাতে রূপান্তর করি। হেক্সা যার বেস বা ভিত্তি হচ্ছে 16। আমরা কিন্তু দেখো সেম নিয়মে এই ডেসিমাল সংখ্যাকেই আমি প্রথমে কি করছি বলতো? প্রথমে আমরা বাইনারি করতে পারছি, তারপর আমরা অক্টাল করতে পারছি। এখন আমরা কি করব? এখন আমরা হেক্সাতে কনভার্ট করব। এখন আমরা করব হেক্সা। ওকে, তাহলে সেম ভাবে আমার পূর্ণ অংশ আগে নিব। পূর্ণ অংশ কত আছে? 20, নিলাম 20। এখন ধর আমি কত দিয়ে ভাগ করবো বলতো? আমি বাইনারিতে যখন রূপান্তর করছি আমি ভাগ করছি হচ্ছে 2 দিয়ে, কারণ বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। আমরা যখন অক্টালকে রূপান্তর করেছি আমরা ভাগ করেছি হচ্ছে 8 দিয়ে, যার বেস বা ভিত্তি হচ্ছে 8। এখন হেক্সাডেসিমাল এটাকে এখন আমরা এই যে দশমিক সংখ্যাটাকে রূপান্তর করছি, এই 20 কে আমরা এখন কত দিয়ে ভাগ করব বলতো? কত দিয়ে ভাগ করব? হ্যাঁ, ভগ্নাংশের সময় তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা করবা, কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করতে পারবা, এটাতে কোনো সন্দেহ নাই। এখন আমাকে বলো, এই যে 20 সংখ্যাটাকে, এটাকে তখন আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব, এখন আমি কত দিয়ে ভাগ করব তোমরা একটু বলো। আমি তোমাদের রেসপন্স একটু দেখতে চাচ্ছি যে বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্ট করো দেখি, যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করো যে আমরা যখন এখন হেক্সাডেসিমালকে করতেছি, এটা তো দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাকে তখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করছি, তাই না? তাহলে এখন আমরা এটাকে কি 2 দিয়ে ভাগ করব? কারণ 2 তো ছিল বাইনারির বেস। তাহলে কি আমরা 8 দিয়ে ভাগ করব? 8 তো হচ্ছে অক্টালের বেস, ওটা তো হবে না। এক্স্যাক্টলি, এই যে তানজিম নূর, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো বুঝতে পারতেছো তোমরা, তাই না? এই যে 16 দিয়ে ভাগ করব, কারণ হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে না আমাকে। তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? 16। তাহলে আমি 16 দিয়ে ভাগ করব। জাস্ট নিয়ম কিন্তু আমার একটাই, শুধু ভাগ করব আর গুণ করব। পূর্ণ অংশটাকে ভাগ করব আর এই যে পয়েন্টের পরে ভগ্নাংশ যেটা আছে ভগ্নাংশটাকে গুণ করব, দ্যাটস ইট। ওকে, তাহলে দেখো কতবার যাচ্ছে, এই যে 20, এটা হচ্ছে আমি 16 দিয়ে ভাগ করি, 16 একে 16 একবারই যাবে 16। দেখো 20 থেকে 16 গেলে কত থাকে? 4। আর আমি এই যে ভাগফলটা কিন্তু আমি নিচে লিখবো, এই যে ভাগফল নিচে লিখছি, আর এই যে ভাগশেষ পেয়েছি এটা আমি এই তীর চিহ্ন দিয়ে এটার পাশে লিখবো, এটা পাশে লিখতে হবে। এই যে লিখলাম। তাহলে এখন আর কি ভাগ করা যাচ্ছে বলতো? 1 কে কি আর 16 দিয়ে ভাগ করা যাচ্ছে? না, যাচ্ছে না। এখন যেহেতু আর ভাগ করা যাচ্ছে না, আমি বলছিলাম যে একটা 0 দিয়ে দিবা। যখন ভাগ করা যাবে না নিচে 0 দিয়ে দিবা, আর এই যে উপরে 1 আছে এই একটাকে পাশে লিখে দিতে হবে, এইভাবে 1। এখন তাহলে এটা কিভাবে আমি সাজাবো? নিচ থেকে উপরে সাজাবো। পূর্ণ অংশটাকে আমি নিচ থেকে উপরে সাজালাম, সাজিয়ে আমি এখানে কত পেয়েছি বলতো? আমি এখানে 20 এর জন্য কত পেয়েছি?
এই 20 এর জন্য পেয়েছি আমি 1.4। এখন আসলে 0.25 এর জন্য আমরা কত পাই এটা আমরা একটু চেক করি। এখন ভগ্নাংশ আমি কত আছে 0.25, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের আগে একটা দাগ দিব লম্বা, ইনটু দিব। এখন কাকে গুণ করব 16 দিয়ে গুণ করব, যেহেতু আমি হেক্সাডেসিমালকে রূপান্তর করতেছি 16 দিয়ে গুণ করব। দেখো 16 দিয়ে 0.25 কে গুণ করলে সরাসরি 4.0 চলে আসবে, 4.0 চলে আসবে। তাহলে 0.25 এর মান হচ্ছে এখানে 4। তাহলে খুব সহজেই আমরা কিন্তু এটা রূপান্তর করে ফেলতে পারছি, দেখছো খুব ইজিতে কিন্তু আমরা এটা হয়ে গেছে। কোনটা এই যে এটা 20.25, এটা ছিল একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা খুব সহজে ভাগ করে আর এই গুণ করে আমরা কিন্তু এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে ফেলছি 14.4। এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল। দেখছো কি ইজিতে তুমি হচ্ছে এই দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করতে পারো। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে এটা বুঝতে পেরেছো কিনা। আমরা দেখো খুব ইজি নিয়মে, তাই না, একটা নিয়ম শিখছি, জাস্ট এই যে ভাগ করব আর গুণ করব। যদি আমাকে বলে বাইনারিকে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো, এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো, আমি 2 দিয়ে ভাগ করছি আর 2 দিয়ে গুণ করছি। যখন বলছে আমাকে অক্টালে রূপান্তর করো তখন আমি 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে গুণ করছি। যখন আমাকে বলতেছে যে হেক্সাডেসিমালে রূপান্তর করো তখন আমি কি করেছি, তখন আমি 16 দিয়ে ভাগ করেছি আর 16 দিয়ে গুণ করেছি। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই টাইপ 1 আমরা সবাই ক্লিয়ার? আমরা সবাই একটু কমেন্ট করি যে টাইপ 1 আমরা ক্লিয়ার কিনা। তাহলে সেম ভাবে দেখো একটা নিয়ম শিখছি টাইপ 1 এর জন্য, এখন সেম ভাবে আমরা টাইপ 2 ও করতে পারবো। যদি টাইপ 1 আমরা বুঝে থাকি, দেখো সেম নিয়ম, একটা নিয়মেই আমরা এখন টাইপ 2 করতে পারবো। ওকে, টাইপ 2 কিন্তু এখন তাহলে আমরা একটা নিয়মে করতে পারবো। দেখো টাইপ 2 তে কি ছিল, টাইপ 2 তে ছিল এই বাইনারি, অক্টাল আর এই হেক্সাডেসিমাল। একটু আগে আমরা কি করছি, একটু আগে দেখো আমরা এই ডেসিমাল সংখ্যা যার বেস বা ভিত্তি ছিল 10, এই ডেসিমাল সংখ্যাকে কিন্তু আমরা কি করছি, বাইনারি করেছি, আমরা হচ্ছে অক্টাল করেছি, আমরা হচ্ছে হেক্সাডেসিমাল করেছি। একটু আগে এইটা করেছি। এখন টাইপ 2 হচ্ছে এটার উল্টাটা, এটা ছিল আমার টাইপ 1, রাইট, এটা ছিল আমার টাইপ 1, আর টাইপ 2 হচ্ছে টাইপ 1 এর উল্টা। সেটা কি জিনিস, এই যে এখন আমি বাইনারি, অক্টাল আর এই হেক্সাডেসিমাল যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। ওকে, এইটা এখানে দেওয়া আছে, দেখো বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালকে আমরা খুব সহজে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এই তো। তাহলে এখন টাইপ 2 আমরা একটু দেখি, আমরা আজকে টাইপ 2 একটু শুরু করি। ওকে, টাইপ 2টা আমরা একটু চলো দেখি। তাহলে তোমাকে দেওয়া আছে একটা বাইনারি সংখ্যা 101.10, এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তোমাকে বলছে এই সংখ্যাটাকে তুমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এই বাইনারি সংখ্যাটাকে তোমাকে কি বলছে, বলছে যে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে এখন কিভাবে করবা বলো তো? দেখো ধাপ 1, প্রথম কাজ, হ্যাঁ 1 নম্বর আমি কি করব, দেখো 1 নম্বর কাজ কি, এটাকে আমি সুন্দর করে সাজাবো, এইভাবে সাজাবো 101.10, রাইট। আমার প্রথম কাজ হচ্ছে এটাকে আমি সাজাবো। এখন দেখো এই যে রেডিক্স পয়েন্ট তোমাকে একটু আগে শিখিয়েছিলাম, এই যে বিন্দুটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টের অংশটাকে তুমি ডান পাশ থেকে বাম পাশের দিকে যাবা, এই পয়েন্টের ডান পাশ থেকে বাম পাশে আগাবা, আর পয়েন্টের পরে তুমি হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে আগাবা। বুঝতে পেরেছো? এতটুকু জিনিস বুঝো, এতটুকু বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আমরা শান্তা আমরা ক্লাস শুরু করি হচ্ছে 6:15 থেকে। এই ক্লাসগুলো যদি করো ফ্রি ক্লাসেই, তোমার পেইড ক্লাসের মতো কিন্তু সুবিধা তুমি পাচ্ছ। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়াবো, সুন্দর করে পড়াবো। তোমরা 6:15 থেকে আমাদের ক্লাস শুরু হয়। তুমি প্রতি বৃহস্পতিবার আমরা আইসিটি ক্লাস নিয়ে থাকি, তো প্রতি বৃহস্পতিবার আইসিটি ক্লাসে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে ওকে, চলো আমরা এখন দেখি। এখন আমি এই যে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, কিভাবে করব দেখো। এই বাইনারি সংখ্যাটাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় করব, তাহলে আমি কি করেছি, আমি প্রথম কাজ কি করছি বলো? প্রথম কাজ আমি করছি সংখ্যাটাকে সাজাইছি, আর আমি বলছি এই পয়েন্টের এই যে অংশটা, পয়েন্টের আগের অংশটা আমি হচ্ছে ডান দিক থেকে ঘুরবো। তাহলে এখন আমি পাওয়ার নিব, এই সংখ্যাটার উপরে পাওয়ার নিব। ধরো পাওয়ারটা শুরু হবে 0 থেকে, পাওয়ারটা শুরু হবে কোত্থেকে,
জিরো থেকে, এই যে দেখো 1 এর উপর আমি পাওয়ার দিয়েছি 0, তারপরে কত হবে 1, তারপরে কত হবে 2, তাহলে তিনটা সংখ্যা আছে 0 1 2, চারটা সংখ্যা থাকলে 0 1 2 3 হইতো। সেম ভাবে যে পয়েন্টের যে পরের অংশ আছে দেখো, এই অংশটা আবার এইভাবে যাবে, এখানে এইভাবে হবে -1 -2, যেটাকে আমরা বলি ইনভার্স 1 ইনভার্স 2। ওকে, ইনভার্স 1 ইনভার্স 2, এতটুকু পর্যন্ত আমি সাজাবো আগে। ওকে, হ্যাঁ 6:15 থেকে ক্লাস শুরু হবে। তাহলে বলো বুঝতে পেরেছো এই পর্যন্ত? 0 1 2 এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন দেখো এই বাইনারি সংখ্যাকে আমি ডেসিমালে রূপান্তর করছি। কাকে রূপান্তর করছি? বাইনারি সংখ্যাকে। তাহলে দেখো এই যে 1, এই 1টাকে আমি এখানে লিখলাম, আমাকে একটা গুণ চিহ্ন দিতে হবে, যেহেতু আমি বাইনারিকে রূপান্তর করছি। দেখো বাইনারির বেস বা ভিত্তি কত? বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। বাইনারির বেস বা ভিত্তি কত? 2। দেখো তাহলে এই 1 এর উপরে পাওয়ার ছিল কত? বলো তো 1 এর উপরে পাওয়ার ছিল কত? 1 এর উপরে কিন্তু পাওয়ার ছিল হচ্ছে 2। তাহলে এই যে 2, তাহলে 2টা বাইনারির বেজের উপরে আমরা লিখবো। বুঝতে পেরেছো? পাওয়ারটা কিন্তু আমরা এই বাইনারির বেজের উপরে লিখবো। ওকে, এখন দেখো 1 সংখ্যাটা চলে গেল, 1 লিখলাম আমি এইভাবে। এখন পরে আবার 0 আছে, যেহেতু 0 আছে প্লাস দিব, এই যে 0 ইনটু, যেহেতু আমি এই বাইনারিকে রূপান্তর করছি, বাইনারির বেস বা ভিত্তিটা আমাকে লিখতে হবে। বাইনারির বেস বা ভিত্তি লিখলাম 2। এখন এই 0-এর উপরে পাওয়ার কত ছিল? 1। 0-এর উপরে পাওয়ার কত ছিল? এই 0-এর উপরে দেখো পাওয়ার ছিল হচ্ছে এই 1, তাহলে এই পাওয়ারটা চলে যাবে বেস বা ভিত্তির উপরে। ওকে, বাইনারির বেস বা ভিত্তির উপরে আমরা পাওয়ারটা নিয়ে নিয়েছি। সেম ভাবে আবার যোগ করব, লাস্টে কত আছে? 1 1 ইনটু 2। এখন দেখো লাস্ট 1-এর উপরে পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল হচ্ছে 0, তো এই 0টা আমি এখানে বসাই দিব। কাজ কিন্তু শেষ। ওকে, আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ শেষ। তারপর দেখো এখানে পয়েন্ট আছে না, এই পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট দিয়ে দিব। এখন দেখো 1 ইনটু 2, এখন এই 2 এর উপরে আছে কত? ইনভার্স 1 আছে না? 2 এর উপরে আছে ইনভার্স 1। এই যে 1 এর উপরে ইনভার্স 1 আছে, এই পাওয়ার গুলো চলে যাবে বেজের উপরে, যাকে আমরা কনভার্ট করতেছি তার বেজের উপরে, যাকে রূপান্তর করছি। বাইনারিকে তো আমি ডেসিমালে রূপান্তর করছি, এই জন্য এই বাইনারির এই যে হচ্ছে বেজের উপরে এই পাওয়ার গুলো চলে যাচ্ছে। সেম ভাবে আমি পরের ধাপে যাই, তারপরে প্লাস দিলাম। এখন আছে কত? 0 আছে। দেখো 0 ইনটু এই যে 2, এই 2 এর উপরে তখন বলো পাওয়ার কত হবে? পাওয়ার হবে ইনভার্স 2। ওকে, এই সাজানোটা আমরা বুঝেছি। এই সাজানোটা কি আমরা বুঝেছি? হ্যাঁ, এই সাজানোটা যদি আমরা বুঝি, পরের ধাপগুলো আমরা খুব সহজেই বুঝবো। এখন জাস্ট আমার কাজ ক্যালকুলেশন। এখন ক্যালকুলেটর দিয়া একদম ধুমায় ক্যালকুলেশন শুরু করো। দেখো 2 এর উপরে 2 আছে, 2 দুগুণে 4, 4 এর সাথে 1 গুণ করলে কত হয়? 4 যোগ। এখন দেখো 0-এর সাথে যাই গুণ করো না কেন, আলটিমেটলি রেজাল্ট আসবে 0। এখন দেখো প্লাস 1 ইনটু এই যে 2 এর উপরে 0 আছে। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস শিখো, যে কোনো কিছুর উপরে যদি তুমি 0 দেখো, ওকে, যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে, যেমন 2 এর উপরে 0 আছে, পাওয়ার হবে 1। এখানে যদি 50-এর উপরেও 0 থাকতো, পাওয়ার হইতো 1। এখানে যদি ধরো 7-এর উপরেও 0 থাকতো, পাওয়ার হইতো 1। মানে যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, সেই সংখ্যাটার আনসার হবে কত? 1 হবে। ঠিক আছে, যে কোনো কিছুর উপরে 0 থাকলে আনসারটা হবে 1। 2 এর উপরে 0 আছে, কোনো কিছুর উপরে 0 থাকলে কি হবে? আনসারটা হবে 1। ওকে, বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, এখন আসলে এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট ঠিক থাকবে। এখন আসলে এই যে 1 ইনটু এই যে দেখো ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1 এর নিচে এই যে 2 এর উপরে পাওয়ার 1। ওকে, ইনভার্স 1 মানে দেখো 2 ইনভার্স 1 মানে এই 2 এর পাওয়ারটা, এই 2 এর যে এখানে পাওয়ারটা ছিল ইনভার্স 1, এটা নিচে গিয়ে পাওয়ারটা যোগ হবে, আর উপরে একটা 1 হবে। ওকে, সেম ভাবে প্লাস, দেখো এটার হিসাব করার তোমার প্রয়োজন নাই। দেখো 0 ইনটু 2 ইনভার্স 2, তাহলে আমি যদি একটু তোমাদের বোঝার সুবিধা লিখি, 0 ইনটু এই যে 2 ইনভার্স 2 মানে কি? উপরে 1 দিয়ে নিচে গিয়ে ওই ইনভার্সটা হয়ে যাবে পাওয়ার 2 টু দি পাওয়ার 2, এরকম হয়ে যাবে। ওকে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসতেছে? এখানে 4 আর যোগ 1 ইনটু 1 1 আসতেছে। তাহলে টোটাল আনসার আসতেছে এখানে আমার 5 পয়েন্ট। এখানে কত আসতেছে? 1 উপরে গিয়ে যোগ হইলে এই যে 1 টু 2 এর উপরে পাওয়ার 1 মানে কত? 2। আর এখানে দেখো 0-এর সাথে তুমি যাই গুণ করো না কেন, আলটিমেটলি রেজাল্ট আসবে কত? 0। তখন তোমার আনসার আসতেছে কত বলো তো? 5 পয়েন্ট। এখানে 1 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? একটু দেখি, 1 ভাগ হচ্ছে 2, আসবে 0.5। তাহলে 5.5, এই 5.5 হচ্ছে আমার এখানে ডেসিমাল, তাই না? তুমি যদি 1 কে ভাগ করো না, 1 ভাগ হচ্ছে 2, তো 0.5 আসে, তাহলে 0.5 নিব, তো এই 0.5 নিয়েছি, নিয়ে এটা আমি করে ফেলেছি।
তোমরা বুঝতে পেরেছো এটা? এটা যদি বুঝতে পারো তোমরা কিন্তু অক্টাল আর হেক্সাও বুঝতে পারবা। এটা যদি বুঝতে পারো অক্টাল ও হেক্সাও কিন্তু বুঝতে পারবা। বলো এটা বুঝতে পেরেছো তোমরা? এটা যদি বুঝতে পারো আমরা একটু অক্টাল একটু দেখি। একটু কমেন্ট করো যারা এখনো ক্লাসটা করছো, এখনো যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, একটু কমেন্ট করো তো এটা বুঝতে পেরেছো কিনা, এই প্রসেসটা বুঝতে পেরেছো কিনা। আমরা কি করেছি, খুব সহজে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাকে আমরা হচ্ছে কি করতে পারছি, ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারছি। যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করো কোথাও কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পেরেছো কিনা। আমরা একটু কমেন্টের জন্য ওয়েট করি যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা সংখ্যায় চলে যাব। ধরো a 2.3, আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকেও খুব সহজে কিন্তু রূপান্তর করতে পারবো। দেখছো, আমরা ডাইরেক্ট অক্টাল না করে হেক্সা করলাম, হেক্সাকেও খুব সহজে কিন্তু আমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। ওইটা যদি বুঝো এটাও কিন্তু পারবা, ওইটা যদি বুঝে থাকো এটাও পারবা। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে পাওয়ার বসানো। দেখো প্রথম কাজ হচ্ছে পাওয়ার বসানো। এ 2.3 দিলাম। হ্যাঁ, আমার প্রথম কাজ হচ্ছে আমি কি করব, পাওয়ার বসাবো। পাওয়ার কিভাবে বসাবো? এই যে দশমিক সংখ্যা আছে, এই দশমিকের আগে হচ্ছে আমি ডান থেকে বামের দিকে যাব, আর এই দশমিকের পরে হচ্ছে বাম থেকে আমি ডানের দিকে যাব। তাহলে এদিকে বসাবো 0 থেকে। পূর্ণ অংশ যেটা আছে, দেখো দশমিকের যে আগের অংশটা আছে, এটা আমি 0 থেকে পাওয়ার বসানো শুরু করব। এটা আমি 0 থেকে পাওয়ার বসানো শুরু করব। আর দশমিকের পরে যেটা আছে আমি -1 বা ইনভার্স 1 থেকে পাওয়ার বসানো শুরু করব। বুঝতে পেরেছো? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো ক্লিয়ার সবাই, বাহ মাশাআল্লাহ, সবাই বুঝতেছো। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি হেক্সাটা শুরু করতেছি কাজ, সবাই বুঝতেছে। এখন আসলে আমরা হেক্সাটা শুরু করি। এই হেক্সা সংখ্যাটাকে আমরা আবার দশমিকে করব, একটা নিয়মই করব, ঠিক আছে? নিয়ম আমার কয়টা? নিয়ম কিন্তু আমার একটাই, আমি কিন্তু আর অন্য কোনো নিয়ম করতেছি না। দেখছো, জাস্ট পাওয়ার বসাইলাম, ইনভার্স দিলাম। সেম ভাবে এখানে এ আছে, এর মানটা আমরা একটু পরে লিখবো, এ ইনটু, এখন আমাকে বলো হেক্সার বেস বা ভিত্তি কত। আমি বলছিলাম যে ভিত্তির উপরে আমাকে পাওয়ার বসাইতে হবে। আমি একটু আগে বাইনারিকে ডেসিমালে কনভার্ট করছি, দশমিক সংখ্যাটাকে আমি কনভার্ট করছি, তাই না? দশমিক সংখ্যাতে কনভার্ট করছি কাকে? বাইনারিকে দশমিকে কনভার্ট করেছি বিধায় আমি বাইনারির বেজের উপরে পাওয়ার বসাইছি। এখন আমি কাকে কনভার্ট করতেছি বলতো? কাকে রূপান্তর করতেছি? এখন কিন্তু আমি হেক্সাডেসিমালকে রূপান্তর করতেছি। খেয়াল রাখতে হবে, এখন কিন্তু আর দশমিক না, আমি এখন বাইনারিকে রূপান্তর করতেছি না, আমি এখন হেক্সাডেসিমালকে রূপান্তর করতেছি। এই জন্য এখন কিন্তু আমার বেজ হয়ে যাবে 16। জাস্ট এই ছোট্ট পার্থক্য, বাকি সব নিয়ম সেম। তাহলে এখন বলো এই এর উপরে মান কত ছিল? এখানে 1 ছিল, বসাই দিলাম প্লাস, ওকে, এই যে প্লাস 2 ইনটু, আবার পাওয়ার বসবে হচ্ছে বেজের উপরে। হেক্সার বেজ কত? 16, 16 এর উপরে পাওয়ার কত বসাবো? 0 পয়েন্ট, এখানে দেখো 3 আছে, 3 ইনটু 16 ইনভার্স 1। এই যে পাওয়ার বসানো শেষ, এই যে আমার পাওয়ার বসানো শেষ। তারপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে জাস্ট মান বসাই দিবা। দেখো এর মান ছিল না এরকম, আমরা দশমিক একটু আগে হেক্সাডেসিমাল শিখছি না, যে এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে তোমার কত বলতো? সি এর মান হচ্ছে 12, তারপরে ডি এর মান 13, হ্যাঁ, ই এর মান হচ্ছে তোমার 14, আর আমরা এফ এর মান দেখছিলাম 15। তাহলে দেখো এখানে আছে এ, তাহলে এ মানে হচ্ছে আমরা জানি 10, এখানে 10 দিব। 10 ইনটু, দেখো 16 এর উপরে 1 আছে মানে কি 16ই হবে, 16 এর উপরে 1 আছে মানে 16ই হবে, প্লাস 2 ইনটু, আমি কি বলছিলাম, যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে আমাকে কি লিখতে হবে? এই যে 1 বসাই দিব। আমাকে কি করতে হবে? জাস্ট 1 বসাই দিব। বসাই দিলাম 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকুক, এই যে 3 ইনটু দিলাম ইনটু, এখন কি বলছিলাম, ইনভার্স 1 মানে উপরে 1 দিয়ে নিচে 16 টু দি পাওয়ার 1। এই যতটুকু কাজ, এই যতটুকু কাজ আমি করব জাস্ট। এখন জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। তাহলে এখানে কত আসতেছে? 160 যোগ, এখানে কত আসতেছে? 2, তারপর হচ্ছে পয়েন্টের পয়েন্ট, এখানে হচ্ছে 3/16। এখন জাস্ট হিসাব করে ফেলো, অঙ্ক হয়ে যাবে। ওকে, এখন আমরা জাস্ট হিসাব করে দিই, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে তাহলে কত? 162, 162.3 রে ভাগ করে 16 দিয়ে, 3 ভাগ হচ্ছে 16, এখানে মান আসতেছে হচ্ছে
1875। তাহলে দেখো তো আমি জাস্ট অল্প একটু পার্থক্য করছি, তাই না? এটা কিন্তু আমার একটা ডেসিমাল সংখ্যা হয়ে গেল, ডেসিমাল সংখ্যা আমি রূপান্তর করে ফেলছি, অল্প একটু পার্থক্য। বাইনারিকে যখন আমি কনভার্ট করছি তখন আমি 2 এর উপরে পাওয়ার বসাইছি। এখন যেহেতু আমি হেক্সাকে কনভার্ট করতেছি, আমি 16 এর উপর পাওয়ার বসাইছি, রাইট? 16 এর উপর আমি পাওয়ার বসিয়ে কিন্তু খুব সহজে একটা নিয়মে আমি এখানে ডেসিমালে কনভার্ট করে ফেলছি। বলো তো বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা বলো তো? হ্যাঁ, এই অংশটা বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্ট করো। তাহলে আমরা এটা টাইপ 2 বুঝতে পারছি কিনা? টাইপ 2টা আমরা বুঝতে পারছি কিনা? আমরা বাইনারিকে কনভার্ট করছি, হেক্সাকে কনভার্ট করছি, এখন আমরা অক্টালকে পারবো কিনা একটু কমেন্ট করো তো। তাহলে এখন আমরা অক্টালকে রূপান্তর করতে পারবো কিনা? হ্যাঁ, একটু অপেক্ষা করি, সবাই একটু কমেন্ট করো যে অক্টালকে আমরা রূপান্তর করতে এখন পারবো কিনা। আমরা কি অক্টাল রূপান্তর করতে পারবো? সেম সংখ্যা যদি আমি একটা অক্টাল সংখ্যা দেই তোমাদেরকে, 72.2, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, তোমাকে বললাম এটাকে তুমি ডেসিমাল সংখ্যায় কনভার্ট করো। এখন এটা পারবা না তোমরা? এখন এটা পারবা কিনা? কি করতে হবে? খুব সিম্পল কাজ, তাই না? কি করবো আমরা খুব ইজিতে যেটা শিখছি, সবার আগে যেটা করব আমি হচ্ছে এটাকে সুন্দর করে সাজাবো 72.2। এবং আমি আগেই বলছি যে পয়েন্টের আগে যেটা থাকবে, পয়েন্টের আগের অংশটা থেকে আমরা হচ্ছে ডান থেকে বামে যাব, আর বাম থেকে ডানে যাবো হচ্ছে পয়েন্টের পরের অংশ। তাহলে আমরা পাওয়ার কত বসাবো? এই যে 0 1 পাওয়ার বসালাম, আর এখানে 2 আছে, তাহলে হচ্ছে ইনভার্স 1, দশমিকের পরে ইনভার্স 1 দিয়ে আমরা পাওয়ার বসাবো। তারপরে খুব সিম্পল, এই যে 7 ইনটু, এখন আমি কাকে কনভার্ট করতেছি দেখবো, আমি কনভার্ট করতেছি হচ্ছে অক্টালকে। যেহেতু অক্টালকে কনভার্ট করতেছি, তাই অক্টালের যে বেস বা ভিত্তি থাকবে ওইটার উপর আমি পাওয়ারটা বসাবো, 7 এর উপর পাওয়ার বসাবো না, এই 7 এর পাওয়ারটা চলে যাবে যেহেতু অক্টালকে কনভার্ট করতেছি অক্টালের বেস বা ভিত্তির উপর। প্লাস এই যে 2 দিলাম, আবার 2 ইনটু 8 এর উপরে পাওয়ার কত বসবে? 0, পয়েন্ট দিয়ে দিলাম। এখন 2 ইনটু 8 এর উপর পাওয়ার কত বসবে? ইনভার্স 1। শেষ, কাজ কিন্তু শেষ। পাওয়ার বসাই দিলে তোমার অর্ধেক কাজ শেষ। তারপরে তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এই যে ক্যালকুলেশন, 7 ইনটু 8 এর উপরে 1 আছে মানে কত? 8, প্লাস 2 ইনটু 8 এর উপর কেন 0 আছে? 8 কেন? যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে আমরা কি বলছিলাম? পাওয়ার 1 হবে 1 পয়েন্ট। এই যে 2 ইনটু ইনভার্স 1 মানে উপরে 1 হবে, আর নিচে 8 টু দি পাওয়ার 1। জাস্ট এটা করব, তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। দেখো খুব সহজে কেমনে আমরা 3টা ধাপে অঙ্ক করে ফেললাম। তাহলে 7 8 কত? 56 লিখলাম, প্লাস 2 পয়েন্ট, এখানে 2 ভাগ হচ্ছে 8। এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও, তোমার আনসার হয়ে যাচ্ছে। দেখো এখানে 58.2 রে 8 দিয়ে ভাগ করো, তোমার কিন্তু হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 8। তাহলে আসে কত? 25 আসে, 0.25 আসে। এই যে 0.25, এই যে দেখো আমার কিন্তু ডেসিমাল হয়ে গেছে। দেখছো আমি তোমাদের বোঝার সুবিধার্থে দেখছো 3টা কালি দিয়ে ইউজ করছি, 3 লাইনে কিন্তু অঙ্ক শেষ। হ্যাঁ, প্রথমে আমি মানটা বসাইছি সুন্দর করে, দ্বিতীয়তে কি করছি? ক্যালকুলেশন করছি, হ্যাঁ মানের সাথে ক্যালকুলেশন হিসাব নিকাশ করছি, 3 নম্বরেও ক্যালকুলেশন করছি, আমার অঙ্ক শেষ। তাহলে বলো এই 2টা টাইপ বুঝতে পারছো? কি সহজে আমরা হচ্ছে 2টা টাইপের অঙ্ক করে ফেললাম, দেখছো? টাইপ 1 এবং টাইপ 2 বুঝতে পারছো? এই যে আমরা টাইপ 1 করলাম, একটু আগে আমরা টাইপ 1 করলাম, আমরা বুঝছি টাইপ 1 হচ্ছে আমরা ডেসিমালকে বাইনারি অক্টাল হেক্সাতে করছি, আমরা খুব সহজে এটা দেখছি। তারপর আমরা টাইপ 2 তে দেখছি আমরা কিভাবে কি সহজে যে বাইনারি অক্টাল আর হেক্সাকে ডেসিমালে কনভার্ট করতে পারি। এটা আমরা তো দেখছি, তাই না? এটা তো হচ্ছে আমরা ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো অনেক সহজ বুঝলে, এক্স্যাক্টলি এগুলো যদি তুমি বুঝো, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তাইলে কিন্তু তোমার কাছে অনেক সহজ মনে হবে। তো আমরা চলো একটু টাইপ 3টাও একটু দেখি। হ্যাঁ, যদি টাইপ 1 2 আমরা দেখে থাকি, বুঝে থাকি, তাহলে আমরা টাইপ 3টাও একটু দেখি। কি বলো যারা আছো ক্লাস করছো এখনো, আমরা কি টাইপ 3 শুরু করবো কিনা বলো? আমরা কি টাইপ 3 একটু দেখবো? টাইপ 1 2 আমরা ইজিতে বুঝছি যে আমরা টাইপ 1 এ কি করছি। আমরা টাইপ 1 এ খুব সহজে এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা হচ্ছে বাইনারিতে করতে পারছি, অক্টালে করতে পারছি, হেক্সাতে করা দেখছি, রাইট? আর টাইপ 2 তে এটা হচ্ছে টাইপ 1 ছিল। হ্যাঁ, টাইপ 1 আমি এই কাজগুলো করছি, আর টাইপ 2 তে আমি কি করছি বলতো? এই কাজগুলোর উল্টাটা করছি। যেমন বাইনারি, তারপরে এই যে অক্টাল, তারপরে এই যে হেক্সা, এই সবগুলাকে আমি একটা নিয়মে ডেসিমালে রূপান্তর করছি, তাই না? এই টাইপ 1 এবং টাইপ 2 আমি টাইপগুলো মনে রাখবো, দেন পরীক্ষায় যেভাবে কোশ্চেন দেখ আমাকে তখন বুঝতে হবে আমার অঙ্কটা কোন টাইপে পড়তেছে।
টাইপ 1 এ পড়ছে না টাইপ 2 তে পড়ছে, 1 নাম্বার নিয়মে পড়ছে না 2 নাম্বার নিয়মে পড়ছে, জাস্ট নিয়মটা মনে রাখবা। তাহলে তুমি পরীক্ষায় যে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে রূপান্তর দেখ তুমি কিন্তু ইজিতে করতে পারবা। ওকে, তাহলে চলো তাহলে টাইপ 3 আমরা একটু দেখি। টাইপ 3 তে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, আমরা কয়েকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করি। দেখো, বাইনারি টু অক্টাল, বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো, আবার অক্টাল থেকে বাইনারিতে করতে পারবো, হেক্সা থেকেও বাইনারি করতে পারবো, আবার অক্টাল থেকে হেক্সা করতে পারবো, হেক্সা থেকে অক্টাল করতে পারবো। এগুলো খুব গোলমেলে লাগতেছে, হোপফুলি এখন আর লাগবে না। দেখো কি করব আমরা, দেখো আমরা ধাপে ধাপে করি। টাইপ 3 এর একটা কাজ করি। হ্যাঁ, টাইপ 3 আমরা বাইনারি থেকে অক্টাল করতে পারবো, আবার বাইনারি থেকে কিন্তু আমরা হেক্সাডেসিমাল করতে পারবো, যার বেস বা ভিত্তি হচ্ছে 16। টাইপ 3 করতে গেলে, টাইপ 3 করতে গেলে আমরা একটা ছোট্ট একটা জিনিস মনে রাখবো। সেটা কি? এই যে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা আমরা মনে রাখবো যে অক্টাল কাজ করে 3 বিট নিয়ে, জাস্ট এতটুকু মনে রাখবো। বলো, অক্টাল কাজ করে 3 বিট নিয়ে। অক্টাল কাজ করে কয় বিট নিয়ে বলো তো? 3 বিট নিয়ে। ওকে, অক্টাল কাজ করে 3 বিট নিয়ে। তাহলে হেক্সা কয় বিট নিয়ে কাজ করবে? হেক্সাডেসিমাল আমরা দেখি। তাহলে এই হেক্সাডেসিমাল কাজ করবে 4 বিট নিয়ে। ওকে, হেক্সাডেসিমাল কাজ করে 4 বিট নিয়ে। এটা আমরা একটু লিখে নেই, কাজ করে হচ্ছে 4 বিট নিয়ে। ওকে, এতটুকু বুঝলি এনাফ। তাহলে অক্টাল কাজ করে 3 বিট নিয়ে, হেক্সা কাজ করে 4 বিট নিয়ে। তাহলে বাইনারি থেকে অক্টাল আমরা করি, আবার বাইনারি থেকে হেক্সা করি। এইটা করতে গিয়ে আমাকে একটা ছোট্ট ছক মনে রাখতে হবে। দেখো ছকটা আমরা একটু দেখি কি করব। এই যে ডান পাশ থেকে আমি ছক শুরু করব। 1, যেহেতু ধরো একটা বাইনারি সংখ্যা আগে দেই 010.11, এই বাইনারি সংখ্যা তোমাকে বলছে এটা অক্টালে করো। এখন আমরা একটু আগে পড়ছি না যে অক্টাল কাজ করে 3 বিট নিয়ে। বিট আসলে কি দেখো, এই যে 1 0 1, এই প্রত্যেকটা এক একটা বিট। তাহলে 1টা 2টা 3টা, এখানে কয়টা বিট আছে? 1টা 2টা 3টা বিট আছে, তাই না? বিট কোনগুলা? এই যে এই সংখ্যাগুলোই বিট, এক একটা সংখ্যা এক একটা বিট। ঠিক আছে, এখানে যে 101 লিখছি 1 2 3, একটা সংখ্যা এক একটা বিট। তাহলে এখানে কয়টা বিট আছে? 1টা 2টা। এখন আমি পড়ছি যে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাহলে 3 বিট বানাই। দেখো এই ছক আমাকে শিখতে হবে। তাহলে প্রথমে আমি 1 নিব, প্রথমে 1 নিলাম। এখন 1 এর দ্বিগুণ কত বলো? দ্বিগুণ করে নিব। 1 এর দ্বিগুণ হচ্ছে 2। তাহলে বলো 2 এর দ্বিগুণ কত? 2 এর দ্বিগুণ হচ্ছে আমার 4। এই আমি ছক তৈরি করে ফেললাম। অক্টাল যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, 3 বিটের আমি ছক বানাই ফেললাম। 1 নিলাম, 1 এর দ্বিগুণ 2 নিলাম, 2 এর দ্বিগুণ 4 নিলাম। ওকে, ছক বানানো শেষ। তাহলে এখন আমরা চলো দেখি যে কিভাবে এখন এই বাইনারিটাকে আমরা অক্টালে কনভার্ট করব। অক্টাল যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, অলরেডি এখানে 3 বিট আছে, এটাকে সাজাবো আমরা। এভাবে সাজাচ্ছি 1 0 1। দেখো এই পূর্ণ দশমিকের আগের অংশটাকে আমি এইভাবে ডান পাশ থেকে বাম পাশের দিকে সাজাবো। দেন দশমিক দিব, দশমিকের পরের অংশটাকে আমরা বাম থেকে ডানে সাজাবো। এখন দেখো এখানে 1 আর 1 আছে, কয়টা বিট আছে? টোটাল 2টা বিট আছে। টোটাল 2টা বিট আছে, কিন্তু আমাকে কয়টা বিট ফিল আপ করতে হবে? 3টা বিট বানাইতে হবে, কারণ অক্টাল কয় বিট নিয়ে কাজ করে বলছিলাম? অক্টাল কাজ করে হচ্ছে 3 বিট নিয়ে। এখন 3টা বিট কিভাবে ফিল আপ করবো? দেখো দশমিকের পরে আমি কি বলছি, এইভাবে যাব, বাম থেকে ডান দিকে যাব। তাহলে আমি এটা এই দিকে ডান পাশে দিয়ে ফিল আপ করবো। এই যে হয়ে গেল আমার, এখানেও 3 বিট, এখানেও 3 বিট হয়ে গেল। এই বাইনারিটাকে আমি অক্টালে কনভার্ট করার জন্য 3 বিট করে সাজিয়ে নিলাম। এখন জাস্ট এই বিট গুলাকে ছকে বসাই দিব, আমার কাজ শেষ। চলো আমরা বিট গুলাকে ছকে বসাই দিই। ওকে, তো বিট গুলাকে ছকে বসাই দিই। ফার্স্টে কত আছে বলো তো? ফার্স্টে আছে দেখো 1 0 1। ফার্স্টে আছে 1 0 1, বসাই দিলাম। দেখো এখন 0 মানে হচ্ছে অফ, 0 মানে হচ্ছে এটার কোনো কাজ নাই। 1 আছে কোথায় বলো তো? এই 1 এই 1। তাহলে এই 4 এর উপর নিচে 1 আছে, আর 1 এর নিচে 1 আছে। কার কার নিচে আছে? 4 এর নিচে আর 1 এর নিচে। তাহলে আমি 4 যোগ 1 করব। যেগুলোর নিচে 1 আছে ওই সংখ্যাগুলো জাস্ট যোগ করব। তাহলে 4 যোগ 1 যোগ করলাম, কত হইলো? 5। ওকে, কত হইলো এখানে आंसर? এই যে 5। এই যে আমি এখানে 5 পেয়ে গেলাম, পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট রাখলাম। তাহলে আমি কি করব? জাস্ট এই ছকে হচ্ছে আমি মান বসাবো, ছকে জাস্ট মান বসাবো। দেখো এখানে 1 যেগুলো আছে 4 এর নিচে আর 1 এর নিচে হচ্ছে 1 আছে, তাহলে এই দুইটা সংখ্যা আমি যোগ করছি। সেম ভাবে আমি পরেরটা করি। ধরো চলো পরেরটা দেখি। পরেরটাতে আমি মান বসাই 1 1 0, এই 1 1 0। এখন কার কার উপরে 1 আছে বলো তো? 4 আর 2 এর উপরে, তাই না? 4 আর 2 এর নিচে আছে 4 যোগ 2 সমান সমান কত হইতেছে? 6। এই যে আমি এখানে 6 বসাই দিই, এই হচ্ছে আমার 6। তাহলে এই যে দশমিক সংখ্যাটা, এটা কিন্তু খুব সহজে আমার অক্টাল সংখ্যায় রূপান্তরিত হয়ে গেল। বলো বুঝতে পেরেছো?
এটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা নিশাদ ইসলাম, তুমি অলরেডি এটা ফুল আনসার দিয়েছো, এটা 5.6 হবে। ঠিক আছে, কিভাবে আমরা করেছি এটা একটু দেখো। ওকে, হ্যাঁ, এটা যদি আমরা পারি তাহলে বাইনারি থেকে যদি অক্টাল পারি তাহলে হেক্সাও পারবো, কারণ আমরা জানি হেক্সা হচ্ছে কাজ করে 4 বিট নিয়ে। আমি জাস্ট 3 বিটের জায়গায় 4 বিট করে বানাবো। ওকে, আমি যদি বাইনারি পারি, অক্টাল পারি, তো সেম সংখ্যাটাকে 101 পয়েন্ট কত 11 আছে, এটা হচ্ছে তোমার বাইনারি। এটাকে তো আমি হেক্সাও করতে পারবো। হেক্সা কাজ করে 4 বিট নিয়ে, আমি একটু আগে দেখেছি তাই না? এই যে আমরা এখানে কিন্তু আলোচনা করেছি, দেখো হেক্সা এখন 4 বিট নিয়ে কাজ করবে। আমরা একটু 4 বিট নিয়ে কাজ করে দেখি, একটু 4 বিট নিয়ে কাজ করি এখন। ওকে, 4 বিট নিয়ে কাজ করি, চলো। এই যে এখানে কত আছে, এখানে কিন্তু আছে জাস্ট 3 বিট। তাহলে আমি একটু সাজাই, 101 পয়েন্ট এই 11। এখন খেয়াল করো, এই দশমিকের আগের যে অংশ আছে এটাই ডান পাশ দিয়ে যাবে, তাহলে 4 বিটের আরেকটা বিট আমার ডান পাশে যোগ করতে হবে। আর দশমিকের পরের অংশগুলো হচ্ছে যাবে এই সরি, এখানে কি বলছি আমি, এই দশমিকের পরের অংশ যেটা আছে এটা বাম দিকে যাবে। ঠিক আছে, বাম দিকে 1 যোগ করছি, আর দশমিকের যে এই পরের অংশটা এটা ডান দিকে যাবে, তাহলে ডান পাশে আমি আরো 2টা 0 যোগ করব। জাস্ট 4 বিট বানানোর জন্য আমি 0 যোগ করব। বুঝতে পেরেছো? 4 বিট বানানোর জন্য আমি কি করব, জাস্ট হচ্ছে 0 যোগ করব। তাহলে এই যে দশমিক ছিল, এই দশমিকের আগের অংশ মানে পূর্ণ অংশটাকে আমি ডান পাশ দিয়ে যাবো। তাহলে 101 4 বিট বানানোর জন্য ডান পাশে একটা 0 দিয়ে দিয়েছি। আর দশমিকের পর অংশটা সরি, এটা কি বলছি, ডান পাশ তো না, এটা আমরা বাম পাশে গিয়েছি তাই না? আমরা বাম পাশে গিয়েছি, বাম ডান খেয়াল রাখতে হবে। তাহলে দশমিকের এই আগের অংশটা মানে পূর্ণ অংশটা আমি বাম পাশে গিয়েছি, একটা 0 দিয়ে দিয়েছি। আর দশমিকের যে পরের অংশটা এটা আমরা কোথায় গিয়েছি, এটা হচ্ছে আমরা ডান পাশে গিয়েছি। আর 0 কয়টা দিয়েছি, 2টা দিয়েছি। কেন? কারণ আমরা জানি হেক্সা কাজ করে 4 বিট নিয়ে। আমরা জানি হেক্সা কাজ করে হচ্ছে 4 বিট নিয়ে। এখন এই 4 বিটের জন্য একটা কি করতে হবে, ওই যে আমরা একটা ছক বানাইছিলাম, সেম ভাবে এখানে আরেকটা ছক বানাবো। 1 আমরা ডাবল করে নিব, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, আরেকটা লাগবে 4 এর ডাবল কত 8। এই যে আমরা একটা 4 বিটের ছক কিন্তু এখানে পেয়ে গেছি। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই মান ছকে বসাই দেওয়া। তাহলে আমি এখানে মান ছকে বসাই দিই, 0 1 0 1, তাই না? এটা হইলো। তাহলে এখন দেখো কার কার উপরে নিচে হচ্ছে তোমার 1 আছে, দেখো 4 এর নিচে আছে আর 1 এর নিচে আছে। তাহলে আমি 4 যোগ 1 করে দিব, তাহলে এখানে মান আসছে কত 5 পয়েন্ট। সেম ভাবে এখানে ছকে মান বসাও, কত আছে এখানে 1 1 0 0। এখন খেয়াল করো 8 যোগ 4 সমান সমান 12। এখন তোমরা আমাকে বলো হেক্সাতে কি 12 বলতে কিছু আছে? হেক্সাতে কিন্তু 12 বলতে কিছু নাই। আমরা পড়ছিলাম হেক্সাতে a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, এইভাবে যায় তাই না? f পর্যন্ত আছে। e সমান কত 14, আমরা দেখেছি f সমান হচ্ছে 15। তাহলে আমার আনসার আসছে এখানে আসছে কত 12 আসছে। তাহলে কি আমি 12 লিখবো নাকি c লিখবো? কারণ হেক্সাতে তো 12 বলতে কিছু নাই, হেক্সাতে আছে c। তাহলে আমি জাস্ট এখানে কি লিখবো, c। এই যে দেখো আমার কিন্তু এটা হেক্সাতে কনভার্ট হয়ে গেছে। ওকে, খুব সহজে কিন্তু আমি এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাতেও কনভার্ট করতে পারছি। ওকে, বুঝতে পেরেছো? ওকে, বলো এখন এটা বুঝতে পেরেছো কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের টাইপ 3 এরও একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা শেষ করেছি। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য। আমরা যদি বেসিক প্যাটার্নগুলো বুঝে থাকি, সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি আমরা বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা কি করব, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। আর এই যে আছে আমরা বাইনারি থেকে অক্টাল করেছি, বাইনারি থেকে হেক্সা করেছি, এই একই নিয়মে এই ছকে মান বসায়া আমরা কিন্তু হেক্সা থেকেও বাইনারি করতে পারবো, হেক্সা থেকেও অক্টাল করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তী একটা ক্লাসে দেখে নিব। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা অনেকক্ষণ ক্লাসে ছিলা, অনেকেই যারা একদম লাস্ট পর্যন্ত ক্লাসে ছিলা, ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাচ্ছি যে তোমরা একটু কমেন্ট করেছো, তোমরা বুঝতে পেরেছো। এই কমেন্ট দেখে সেই স্যাটিসফ্যাকশনটা নিয়েই হচ্ছে আমি আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি, তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ সৃজনশীল, হ্যাঁ আমরা সৃজনশীল, তানজিম নূর, হ্যাঁ আমরা সৃজনশীলটা হচ্ছে পরবর্তী ক্লাসে করব। আজকে আমরা অলরেডি হচ্ছে 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা ক্লাস নিয়ে ফেলেছি। একদিনে যদি আমরা বেশি পড়তে যাই তাহলে কিন্তু যা পড়ছি তাও কি হবে, হারাই যাবে মাথা থেকে। ওকে, নেক্সট থার্সডেতে আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। সো নেক্সট থার্সডেতে সবাইকে মেনশন করবা,
সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে বলবা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পেরেছো, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তোমরা সবাই শেষ পর্যন্ত যারা ছিলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। নেক্সট থার্সডেতে ইনশাল্লাহ আইসিটির সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।